কাজী অফিসের বাইরে প্রায় 5 ঘন্টা ধরে অপেক্ষারত অবস্থায় বসে আছে মিন্ময়ী। গায়ে জড়ানো টকটকে লাল রঙের জামদানি শাড়ি, কাজল কালো চোখ দুটোতে হাজারো ভয়, আশঙ্কা আর বিষণ্ণতার সরাসরি। সময় চলছে নিজের গতিতে, তবে মৃন্ময়ী মূর্তির ন্যায় স্তব্ধ হয়ে বসে আছে পুরনো এই কাঠের বেঞ্চটাতে। ঠিক যেন এক প্রাণহীন মাটির পুতুল বসে আছে। এই প্রাণহীন পুতুলটাকে একটু চমকে দিয়ে এখনো উপস্থিত হলো না তার কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষটি। এখনো পর্যন্ত কেউ এসে বলল না, মৃণু তাড়াতাড়ি চলো, আমাদের বিয়ের সময় চলে যাচ্ছে। 2 দিন আগে দিঘির পাড়ে তার 2 হাত আঁকড়ে ধরে বেশ আকুতি মিনতি করে বিয়ের জন্য রাজি করিয়েছিল আফনান। ভীষণ 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 আবেগী কণ্ঠ বলেছিল, শোনো না রেনু, চল আমরা এখন বিয়েটা করে ফেলি। পরে না হয় সময় বুঝে আমি আম্মুকে জানিয়ে দেব। তোমাকে নিয়ে আমি কোনো রিস্ক নিতে চাই না। তোমাকে হারিয়ে ফেলার ভয় আমার ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে। একবার আমাদের বিয়েটা হয়ে গেলে তোমাকে হারানোর ভয় থাকবে না আমার। প্লিজ মিরিনু, রাজি হয়ে যাও। মৃন্ময়ী এভাবে বিয়ের জন্য মোটেও প্রস্তুত ছিল না, কিন্তু তার ভালোবাসার মানুষের জোরাজুরিতে বিয়ের জন্য রাজি হতে বাধ্য হয়। কিন্তু এখন কেন আসছে না আফনান? তাকে লাল শাড়িতে দেখার খুব ইচ্ছে ছিল আফনানের, তাহলে কেন এখনো উপস্থিত হলো না এখানে? কথাগুলো ভেবে ঝাপসা হয়ে এলো মৃন্ময়ীর দৃষ্টি। অসহ্য ব্যথায় বুকের ভেতরটা বিষিয়ে উঠল। সারা গায়ে যেন ছড়িয়ে যাচ্ছে এই অপেক্ষা নামক বিষের যন্ত্রণা। মা গো, সে কখন থেকে দেখতেছি তুমি এহানো বইসা রইছ। আর কতক্ষণ অপেক্ষা করবা মা? মানুষটা আসার হইলে সে কখনই আইসা পড়তো। রাত হইয়া যাইতেছে, এবার তুমি বাড়ি যাও মা। এত রাইতে বাইরে থাকা ঠিক হইব না। মৃন্ময়ী নির্লিপ্ত ভঙ্গিতে মাথা তুলে তাকালো মানুষটার দিকে। বেঞ্চটির অপর কোণে বেশ খানিকটা দূরত্ব নিয়ে বসে আছেন সফুরা বেগম। খুব সুন্দর মায়াবী ক্লান্ত একটা মুখ, পাক ধরানো উসখুস চুল, গায়ে জড়ানো ধুলোবালিতে মাখা ময়লা সুতি কাপড়, পায়ের কাছে রাখা বাঁশের তৈরি একটা খালি ঝুড়ি। মৃন্ময়ী যখন এসেছিল তখন এই ঝুড়ি ভর্তি ছিল তাজা ফুলের মালা। মালাগুলো বিক্রি হয়ে ঝুড়িটা খালি হয়ে গেছে, অথচ মৃন্ময়ী অপেক্ষার প্রহর গোনা এখনো শেষ হলো না। সফুরা বেগম মৃন্ময়ীর কাছে এসে মাথায় আলতো করে হাত রেখে আবারও বললেন, কষ্ট পাইও না মা, ভাগ্যে যা আইছিল তাই হইছে। মানুষটা মনে হয় তোমার কপালে আসছিল না। মৃন্ময়ী স্থির চোখে তাকিয়ে আছে। কেন যেন মনে হচ্ছে মহিলাটার মধ্যে মাতৃভাব অত্যন্ত প্রবল। কিছু মানুষের থাকে যাদের এক নজর দেখলেই খুব কাছের মনে হয়, এনাকেও তাই মনে হচ্ছে। মৃন্ময়ী কোনো সংকোচ ছাড়াই হুট করে ওনাকে জড়িয়ে ধরল। সফুরা বেগম প্রচণ্ড রকম অবাক হলেন। হয়তো নিজের পেশা আর ধুলোবালিতে মাখা এই ময়লা শরীরটাই হলো তার সংকুচিত হওয়ার কারণ। মৃন্ময়ী শরীর থেমে থেমে কেঁপে উঠছে, নিঃশব্দে কেঁদে যাচ্ছে। মনের মধ্যে লুকিয়ে রাখা সকল কষ্ট চোখের পানিতে বিসর্জিত হচ্ছে। তিনি পরম মমতার মৃন্ময়ী মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। খানিকটা সময় পর মৃন্ময়ী শান্ত হয়, হাতের উল্টো পিঠে চোখের জল মুছে সোজা হয়ে বসে আছে। অশ্রুসিক্ত চোখে সফুরা বেগমের দিকে চেয়ে একটা নির্মল হাসি দিয়ে বলল, আমি তোমাকে মা ডাকি। আমি আমার মাকে কখনো দেখিনি। উনি থাকলেও হয়তো আমাকে এভাবে তোমার মতো আগলে রাখতেন। মৃন্ময়ীর আবদার শুনে তার 2 চোখ খুশিতে চিকচিক করে উঠল, যেন খুব সাধনার পর কিছু একটা পেয়েছেন। তিনি জড়ানো কণ্ঠে বললেন, খুব শখ আইছে একটা সন্তানে, কিন্তু কি করার, আল্লাহ হয়তো চাই না আমাগো পোলাপান। আজ তোমার মতন এমন পবিত্র একটা মাইয়া দিয়ে আল্লাহ আমার সব পূরণ করিয়া দিছে। মৃন্ময়ী ঠোঁট প্রসারিত করে হাসল। ভেঙে চুরমার হয়ে যাওয়া ভগ্ন হৃদয়ের ব্যথা খানিকটা সময়ের জন্য ভুলে এখন মায়ের মমতা আর ভালোবাসায় সিক্ত হলো মৃন্ময়ী। রাত প্রায় 8:30। ঢাকা শহরের রাস্তাঘাট এই ভীষণ ব্যস্ত থাকে। মুগ্ধ তপ্ত শ্বাস ফেলে বা হাত উঁচু করে ঘড়িতে টাইম দেখলো। প্রায় 10 মিনিট ধরে গাড়িটা ঠিক একই জায়গায় সুপার গ্লুর মতো আটকে আছে। চরম বিরক্তিতে ভ্রু জোড়া ঈষৎকুচিত করে বাইরে তাকালো। চারপাশে হর্নের তীব্র আওয়াজে
মনে হচ্ছে মাথার ভিতরে মগজগুলো লাফালাফি করছে। আচমকাই তার অস্থির ক্লান্ত দু চোখ ডান পাশের খানিকটা দূরে একটা রিকশায় স্থির হলো। সোডিয়ামের আলোতে রিকশায় বসে থাকা এক তরুণীকে স্পষ্ট দেখা যাচ্ছে। মুগ্ধর দৃষ্টি মায়া করা সেই মায়াবিনীর চেহারাতেই আটকে আছে। লাল শাড়ি পরা, হাত খোপা করা, এলোমেলো চুল। অদ্ভুত কারণে তার গাল দুটো চিকচিক করছে, খুব সম্ভবত চোখের পানি। সোডিয়ামের উজ্জ্বল আলোর চোখের পানিগুলো যেন মুক্তোর মতো ঝলঝল করে জ্বলে উঠছে। মৃন্ময়ী রিকশা থেকে নেমে 50 টাকার একটা নোট রিকশাওয়ালার দিকে বাড়িয়ে দিল। বৃদ্ধ লোক টাকা হাতে না নিয়ে বিনয়ের ভঙ্গিতে বললেন, আপা আরেকটু অপেক্ষা করতেন, এখনই মনে হয় জ্যাম সুইটটা যাইব। অনেক দেরি হয়ে গেছে দাদু, তুমি টাকাটা রাখো। বৃদ্ধ লোকটা টাকা হাতে নিলেন। বাড়তি টাকা ফিরিয়ে দেওয়ার জন্য পকেট থেকে টাকা বের করতেই মৃন্ময়ী বলল, টাকা দিতে হবে না, তুমি রাখো পুরোটা। অনেকক্ষণ ধরেই তো জ্যামে বসে আছো, ওটা তোমার পাওনা। বৃদ্ধ লোক মৃন্ময়ী কথা বলার ভঙ্গিতে মোহিত হলেন, আন্তরিক ভঙ্গিতে বললেন, একলা যাইতে পারবা তো দাদুমণি? ওই দিকের রাস্তাটা কিন্তু নির্জন। মৃন্ময়ী অদ্ভুত রকমের এক হাসি দিয়ে বলল, পৃথিবীতে সবাইকে একাই চলতে হয় দাদু, ভালো থেকো। মৃন্ময়ী চলে গেল। মুগ্ধ এতক্ষণ যাবৎ পুরো বিষয়টা লক্ষ্য করছে। হর্নের শব্দে কথাগুলো শুনতে না পারলেও মৃন্ময়ীর কথা বলার ভঙ্গিতে কিছুটা হলেও বুঝতে পেরেছে। মৃন্ময়ী চলে যেতেই খানিকটা অস্থির হয়ে পড়ে সে। গাড়ি থেকে নেমে ড্রাইভারের উদ্দেশ্যে বলল, জ্যামে বসে থাকতে ভালো লাগছে না, আমি হেঁটেই যাচ্ছি। মুগ্ধ আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত পায়ে হাঁটা শুরু করলো। উদ্দেশ্য সেই মায়াবতী তরুণীকে দেখা। অজানা কারণেই মেয়েটার চোখের জল দেখে মুগ্ধর মাঝে বেশ কৌতূহল জেগেছে। কিন্তু মেয়েটার দেখা পাওয়া গেল না, হয়তো অন্য কোনো গলিতে ঢুকে পড়েছে। নির্জন পিচ ঢালা রাস্তা, খানিকটা দূর দূর ল্যাম্পপোস্টের বাতি জ্বলছে। রাত বাতির নিয়ন আলোয় রাস্তাটা পুরোপুরি আলোকিত না হলেও স্পষ্ট দেখা যাচ্ছে আশপাশ। এই নির্জন গলি দিয়ে মৃন্ময়ী আগে কখনো রাতের বেলায় আসেনি। সব সময় মেন রাস্তা দিয়ে আসা যাওয়া করেছে, কিন্তু আজ হেঁটে আসার জন্য এই শর্টকাট রাস্তা দিয়ে আসা। কিছুটা পথ যেতেই এক লোক মৃন্ময়ীর পথ আটকে দাঁড়ালো। দেখতে পেটুক টাইপের, খাটো করে মধ্যবয়স্ক লোক, কুচকুচে কালো বর্ণের চেহারার বিদ ঘুটে বিশ্রী হাসি। মৃন্ময়ী ফেল ফেল করে তাকিয়ে আছে লোকটার দিকে। তার মস্তিষ্ক এই কথাটা বুঝতে কিছুটা সময় নিচ্ছে। এমন বিশ্রী কথার মানে বুঝতেই তার গা গুলিয়ে আসলো। ঘৃণার চোখে লোকটার দিকে চেয়ে আছে। মুখ ফুটে কিছু তিক্ত কথা বলার আগেই পিছন থেকে পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসলো, শরীরের তৃষ্ণা মেটাতে চাইলে নিষিদ্ধ পল্লীতে যান, কিন্তু দয়া করে রাস্তাঘাটে ঘুরবেন না। এখানে সবাই আপনার মতো ক্ষুধার্ত অবস্থায় আসে না। লোকটা ভরকে উঠল। আপনি আপনার রাস্তায় যান, এত জ্ঞান দিতে আহেন কে? মুগ্ধ লোকটার কথা গায়ে মাখল না, মৃন্ময়ীর দিকে চেয়ে অভিমানী কণ্ঠে বলল, বউ, তুমি একা একা এসে পড়লে কেন? রিক্সা ভাড়া দিতে দেরি হচ্ছিল তাই বলে একটু অপেক্ষা করতে পারলে না আমার জন্য? মৃন্ময়ী অদ্ভুত দৃষ্টি নিক্ষেপ করে মুগ্ধর দিকে। মুগ্ধ সেই চাহনি উপেক্ষা করে লোকটার দিকে হাসি মুখে তাকালো। ঠোঁটের কোণে হাসির রেখা ধরে রেখেই কঠিন গলায় বলল, যাবে নাকি পুলিশকে ফোন করতে হবে? আর হ্যাঁ, এই রাস্তায় যেন নেক্সট টাইম আপনাকে না দেখি। লোকটা ভয়ে হতধন্ধ হয়ে ছুটে গেল পাশের চিপার গলিতে। মুগ্ধ তাকালো মৃন্ময়ীর দিকে। স্বাভাবিক লাগছে মেয়েটাকে। এই মুহূর্তে অন্য কোনো মেয়ে হলে ভীষণ উত্তেজিত দেখাতো, কিন্তু এই মেয়েটার ভাবভঙ্গিতে তেমন কোনো কিছুই প্রকাশ পাচ্ছে না। মৃন্ময়ী দৃষ্টি নামিয়ে রেখেই কৃতজ্ঞতার ইঙ্গিতে ছোট করে বলল, থ্যাংক ইউ। মৃন্ময়ী পিছনের রাস্তা দিয়ে সরু চোখে তাকিয়ে কিছু দেখার চেষ্টা করছে। সেই দৃষ্টি অনুসরণ করে মুগ্ধ নিজেও পিছনে তাকালো। কোনো কিছুই দেখতে না পেয়ে সামনে তাকাতেই দেখলো মৃন্ময়ী হাঁটা শুরু করেছে। মুগ্ধ ভীষণ অবাক হলো। অচেনা একটা ছেলে তাকে বাঁচিয়েছে, এমন কি বউ বলে পরিচয় দিয়েছে, অথচ মেয়েটার মধ্যে বিন্দুমাত্র কৌতূহল কিংবা বিস্ময় দেখা যাচ্ছে না। অদ্ভুত, ভীষণ অদ্ভুত। মুগ্ধ কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে পেছন পেছন হাঁটা শুরু করলো। এক পর্যায়ে তারা দুজনে পাশাপাশি চলে আসে।
দুজনেই চুপচাপ হাঁটছে। কিছুটা পথ হাঁটার পর মুগ্ধ আপন মনেই বিড়বিড় করে বলে ওঠে। জি, কি বললেন? মিম্ময়ী কপাল কুঁচকে সন্দিহান কণ্ঠে প্রশ্ন করে। মুগ্ধ অপ্রস্তুত হাসি দিয়ে মাথা চুলকে বলল, তেমন কিছু না, আসলে আইস ব্রেক করার চেষ্টা করছি। ও, মিম্ময়ীর মধ্যে কথা বলার কোনো আগ্রহ না দেখে মুগ্ধ হতাশ নিঃশ্বাস ফেলে ভদ্রতার সঙ্গে প্রশ্ন করে, আপনার নাম কি মিস? মৃন্ময়ী। মিম্ময়ী সামনের দিকে তাকিয়ে নির্লিপ্ত কণ্ঠে নিজের নাম বলল। মৃন্ময়ী দেখতে পায়নি তার সাথে মানুষটার চমকে ওঠা, হঠাৎ করে মুগ্ধর থমকে যাওয়া, বিস্ময়ে ঝলঝল করে ওঠা মুগ্ধর চোখ দুটো। দেখতে পায়নি কোনো কিছুই। মুগ্ধ হতভম্ব হয়ে কিছুক্ষণ মৃন্ময়ীর দিকে তাকিয়ে রইল। পরক্ষণেই বিস্ময় ভাব কাটিয়ে নিজেকে স্বাভাবিক করে নেয়। আবারও হাঁটা শুরু করে। মৃন্ময়ী তার পাশের মানুষটার দিকে দৃষ্টি দিয়ে ক্ষীণস্বরে জিজ্ঞেস করলো। আপনার নাম? মুগ্ধ অপ্রস্তুত হয়ে পড়ল। খানিকক্ষণ সময় নিয়ে নিম্ন স্বরে থেমে থেমে বলল, আমার নাম মুগ্ধ। এত রাত করে বাসায় ফিরছেন, আপনার বাসার কেউ চিন্তা করবে না? মৃন্ময়ীর সামনে ক্ষীণ সন্দেহ ছিল লোকটা হয়তো তাকে চেনে, কিন্তু এই প্রশ্ন শুনে নিমিষেই তার সন্দেহ কেটে গেছে। আমি একাই থাকি, আমার বাবা মা নেই। মৃন্ময়ীর সহজ ভঙ্গিতে বলা এই ছোট কথাটা শুনেই মুগ্ধর বুক ধক করে কেঁপে উঠল। কিন্তু মৃন্ময়ীর বলার ভঙ্গিতে তেমন কোনো খারাপ লাগার চিহ্ন দেখা গেল না। মনে হচ্ছে সে এই বিষয়টা খুব সহজেই মেনে নিয়েছে। হয়তো এসব প্রশ্ন শুনে আর উত্তর দিতে অভ্যস্ত হয়ে উঠেছে। এই তো আমার বাসা, আমি আসছি, ভালো থাকবেন। আর হ্যাঁ, আবারও ধন্যবাদ। মৃন্ময়ী কথাগুলো বলে আবারও সরু চোখে আশেপাশে তাকালো, আবারও কিছু একটা খোঁজার চেষ্টা করছে। পর মুহূর্তেই ডান পাশের দোতলা বাড়ির ভেতরে চলে যায় মৃন্ময়ী। মুগ্ধ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে বাড়িটার দিকে। গেটের ডান পাশে বড় একটা নেম প্লেট লাগানো, তাতে খুব সুন্দর করে বাংলা বড় বড় অক্ষরে লেখা মৃন্ময়ীর ইচ্ছে তরু। কেন যেন মনে হচ্ছে এই নাম রাখার পেছনে কোনো উদ্দেশ্য কিংবা কারণ আছে। মুগ্ধ নির্বিকার ভঙ্গিতে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের বাসার উদ্দেশ্যে পা বাড়ালো। আর 10-20 মিনিট হাঁটলেই হয়তো তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাবে। মৃন্ময়ী সিঁড়ি বেয়ে দোতলায় আসলো। সবসময়ের মতো আজও দরজার কাছে খাবারের পার্সেল রাখা। মৃন্ময়ী তপ্ত শ্বাস ফেলে খাবারের পার্সেলগুলো হাতে নিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। নির্লিপ্ত চোখে ড্রেসিং টেবিলের আয়নায় নিজের ক্লান্ত শরীরটা এক নজর দেখে নেয়। অলস ভঙ্গিতে ওয়াশরুমে গিয়ে ঝর্ণা চালু করে। ঝর্ণার পানিতে তার সকল সাজগোজ ধুয়ে ভাসিয়ে দিচ্ছে। গায়ে জড়ানো লাল শাড়িটা খুলে ছুঁড়ে ফেলে দিল অন্য পাশে। ঝর্ণার নিচে বসে হাঁটুতে মুখ গুজে অঝোর কান্না করতে লাগলো। দু হাতে মুখ চেপে ধরে আর্তনাদ করছে। একজন মানুষকেও খুব করে কাছে চাইছে এই মুহূর্তে, কিন্তু সেই মানুষটা এখন তার পাশে নেই। এই মুহূর্তে তাকে আগলে নেওয়ার মতো কেউ নেই। তাকে জড়িয়ে ধরে মাথায় হাত বোলানোর মানুষটা তার কাছে নেই। আবারও কষ্টের তালিকায় আরেক ধাপ এগিয়ে গেল সে। কষ্টের পরিমাণ কমার বদলে যেন দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে। 10টা বাজে 5 মিনিট। বাগানের ঠিক মাঝখানের দোলনায় বসে আছে মৃন্ময়ী। চোখ দুটো লাল হয়ে আছে। কান্নার ফলে দু চোখ মুখ ফুলে স্নিগ্ধতায় মোড়ানো এক মোহনীয় রূপ এসেছে তার চেহারায়। উন্মুক্ত চুলগুলো থেকে টপ টপ করে বৃষ্টির মতো পানি ঝরছে। দোতলায় ছোটখাটো একটা ফ্ল্যাট, আর বাকি খালি জায়গাটুকুতে বিশাল এক বাগান। হলদেটে বাতির আলোতে রাতের আধার যেন স্পষ্ট করতে পারছে না মৃন্ময়ী। সে এই বাগানটার নাম দিয়েছে দুঃখবিলাসী। তার একাকী জীবনের বিশাল এক জায়গা জুড়ে আছে দুঃখবিলাসী বাগান। আচমকাই নিচ থেকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ আসলো। মৃন্ময়ী বেরিয়ে আসলো তার ভাবনার জগৎ থেকে। রেলিংয়ের কাছে এসে ঝুঁকে নিচে শব্দে উৎসটা খুঁজতে চেষ্টা করলো, কিন্তু কিছুই দেখতে পেল না। মৃন্ময়ী দীর্ঘশ্বাস ফেলে গলা খেকড়িয়ে কণ্ঠস্বর পরিষ্কার করে স্পষ্ট গলায় বলল, আমি জানি তুমি এখানেই আছো, চুপচাপ ওপরে চলে আসো। মৃন্ময়ী কথাটা বলেই আগের জায়গায় এসে বসলো। তার ঠিক 2 মিনিটের মাঝেই ছাদে এসে উপস্থিত হলো ঝাঁকড়া চুলের এক সুদর্শন যুবক।
তার ফর্সা উজ্জ্বল ত্বকে খয়েরি রঙের ফতুয়াটা দৃষ্টি কাড়ার মতো ফুটে আছে। ছেলেটা ডান হাতে তার ঝাঁকড়া চুলগুলো গুছিয়ে নেয়, আঁকা বাঁকা দাঁতগুলো বের করে বোকা বোকা কণ্ঠে বলল, আপনি কেমনে জানলেন আমি নিচে আছি? মৃন্ময়ী চোখ ছোট ছোট করে তাকালো রঞ্জনের দিকে, শক্ত গলায় বলল, চুপচাপ উপরে চলে আসো। তোমার ধ্রুব ভাইকে আমি হাড়ে হাড়ে চিনি, আর তুমি তো তারই কথায় নেচে বেড়াও সারাক্ষণ। রঞ্জন দাঁত কেলিয়ে হাসলো। মৃন্ময়ী হতাশ নিঃশ্বাস ফেলে ক্লান্ত গলায় বলল, ভেতর থেকে টেবিল নিয়ে এসে বসো এখানে। রঞ্জন মৃন্ময়ীর কথা মতো ভেতর থেকে একটা টেবিল এনে বসলো। কখন থেকে লেগেছ আমার পিছু? হারামজাদা বদমাসটায় যখন আপনার পথ আটকাইছে তার কিছুক্ষণ আগেই। তোমার ভাইজানকে নিশ্চয়ই ফোন করে সব বলে দিয়েছো? রঞ্জন হ্যাঁ সূচক মাথা নাড়ে। মৃন্ময়ী ছোট করে একটা শ্বাস ফেলে। এই ছেলে ঝড়ের গতিতে চলে তা তার আগে থেকেই জানা। পড়তে বসছিলে আজ? রঞ্জন উপর নিচ মাথা দোলালো। মৃন্ময়ী এবার ক্ষিপ্ত হয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, সামনে এসএসসি এক্সাম, টেস্টের রেজাল্টে যদি কোনো 19-20 দেখি তাহলে তোর ভাইজানকে পিটিয়ে পিঠের ছল তুলবো, মনে রাখিস। আচ্ছা, মনে থাকবে। রঞ্জন আবারও দাঁত কেলিয়ে হাসলো। কিছুটা সময় চুপ করে মিহি কণ্ঠে জিজ্ঞেস করলো, আপু, আপনার কি মন খারাপ? না, আমি ঠিক আছি। তুমি বাসায় চলে যাও, দারোয়ান আঙ্কেল আছে আর নিচের ফ্ল্যাটেও মানুষ আছে, তাই আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আমি একা থাকতে পারবো। তোমার ধ্রুব ভাইজান ফোন করলে বলবা আমি বলেছি তোমাকে চলে যেতে, আর আমি ঠিক আছি। রঞ্জন এখনও বসে আছে। মৃন্ময়ী দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি ঠিক আছি রঞ্জন, তুমি বাসায় যাও। বাসায় যে 1 ঘন্টা পড়বে, তারপর ঘুমাবে, মনে থাকে যেন। রঞ্জন উঠে দাঁড়ালো, বিনীত ভঙ্গিতে বলল, আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আপনি সাবধানে থাকবেন, আর কোনো দরকার হলে সাথে সাথেই আমাকে কল দিয়েন। মৃন্ময়ী হ্যাঁ সূচক মাথা নাড়ে। রঞ্জন কিছুক্ষণ মৃন্ময়ীর দিকে তাকিয়ে থেকে থেকে চলে যায়। খালা আফনান ভাইকে নিয়ে কানাডা ফিরে গেছে, গতকাল বিকেলে ফ্লাইটেই চলে গেছে। মৃন্ময়ী বই থেকে দৃষ্টি তুলে অর্পির দিকে তাকালো। অর্পিকে বেশ উত্তেজিত লাগছে, চোখে মুখে ভয়াবহ উত্তেজনা। তার চেয়েও বেশি দুঃখী দুঃখী গলায় বলল, আমি ভাবতেও পারিনি খালা এমনটা করবে। মৃন্ময়ী কিছু বলল না, আবারও বইয়ের মাঝে মুখ গুজালো। অর্পি এবার খানিকটা বিরক্ত হলো, চোখ মুখ কুচকে তাকিয়ে আছে মৃন্ময়ের দিকে। ছৌ মেরে মৃন্ময়ের হাত থেকে বইটা নিয়ে নেয়। বিরক্তি মাখা কণ্ঠে বলল, তুই চুপ করে আছিস কেন? আর কাল থেকে তোর ফোন অফ কেন? জানিস কতটা চিন্তায় ছিলাম আমি? ভাইয়া আর খালা যাওয়ার আগে আমাদের বাসায় এসেছিলেন, তখনই ভাইয়া সুযোগ বুঝে আমাকে সব বলেছে। ভাইয়া নাকি কাল তোকে বিয়ে করবে বলেছিল। কিভাবে যেন খালা জেনে গিয়েছিল বিয়ের কথা, তাই ভাইয়াকে নানান ভাবে কথা বলে মাথা হাত রেখে কসম কাটিয়ে কানাডা যাওয়ার জন্য ভাইয়াকে রাজি করায়। আর খালা তো যাওয়ার সময় আমাকে এক প্রকার হুমকি দিয়ে গেছেন, আমি যেন ভাইয়ার সাথে তোর বিষয়ে কোনো প্রকার কথা না বলি। আম্মুর কাছেও আমার নামে বিচার দিয়ে গেছে। জানিস আম্মু কত করে খালাকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু খালা তো নাছোড়বান্দা, কারো কথাই শুনতে রাজি না। আজ তো এক ঘাটতারা মহিলা। মৃন্ময়ীর বেস্ট ফ্রেন্ড অর্পি, আফনান সম্পর্কে অর্পির খালাতো ভাই। আজ থেকে 1 বছর আগে অর্পির বার্থডেতে প্রথম দেখা হয়েছিল আফনানের সাথে। মৃন্ময়ীকে প্রথম দেখে প্রেমে পড়ে গিয়েছিল আফনান, যাকে বলে প্রথম ধর্ষণে ভালোবাসা। মৃন্ময়ী বরাবরই চুপচাপ শান্তশিষ্ট স্বভাবের মেয়ে ছিল। প্রেম ভালোবাসার প্রতি কোনো আগ্রহ না থাকলেও দিন দিন আফনানের পাগলামিতে তার মায়ায় জড়িয়ে যায়। খুব ভালোই চলছিল তাদের প্রেম, কিন্তু একদিন হঠাৎ করেই আফনানের মা তাদের সম্পর্কের কথা জেনে যায়। তিনি এই সম্পর্কের বিরুদ্ধে ঘোর আপত্তি জানান। তার একমাত্র কারণ হলো মৃন্ময়ীর বাবা মা নেই। বাবা মা নেই এইরকম ফ্যামিলির মেয়েকে তিনি কিছুতেই নিজের পুত্রবধূ করতে রাজি নন। ঠিক তার কিছুদিন পরেই আফনান মৃন্ময়ীকে বিয়ের জন্য রাজি করাতে উঠে পড়ে লাগে। মৃন্ময়ী কোনো মতে বড়দের অমতে বিয়ে করতে রাজি হচ্ছিল না, তবুও আফনানের আকুতি ভরা কথায় রাজি হয়ে যায়। বিয়ে নিয়ে একটা বড় সড়ো ঝামেলা হবে মৃন্ময়ী এই বিষয়ে কিছুটা হলেও অবগত ছিল। অদ্ভুত তো, তুই কথা বলছিস না কেন? আসার পর থেকে চুপ করে বসে আছিস। আমি বুঝতে পারছি তোর পরিস্থিতি, কিন্তু তাই বলে কি কথা বলবি না আমার সাথে? অর্পির ঝাঁঝালো কণ্ঠে মৃন্ময়ী মলিন হাসলো, নরম গলায় বলল, এসব কথা শুনতে ভালো লাগছে না অর্পি, প্লিজ। অর্পি হতাশ নিঃশ্বাস ফেলে উদাসীন ভঙ্গিতে বলল,
আচ্ছা আচ্ছা, আর বলবো না এসব, কিন্তু দয়া করে চুপ থাকিস না, আমার সাথে অন্তত কথা বল। ওকে, কিন্তু এখন চুপ থাক, টিচার আসবে। মৃন্ময়ীর কথা মতো অর্পি চুপ করে বসে রইল। মৃন্ময়ী এমন নিস্তব্ধতা তার কাছে মোটেও ভালো লাগছে না। আহত দৃষ্টিতে মৃন্ময়ীর দিকে তাকিয়ে খানিকক্ষণ তাকিয়ে থেকে গুমরা মুখে ক্লাসের দরজার দিকে দৃষ্টি নিক্ষেপ করে। টিচার আসার অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে আর কোনো কাজ নেই। আজ যেন সময় একদমই যাচ্ছে না। অর্পি তার গাড়ি নিয়ে চলে যাচ্ছে। মৃন্ময়ী একা একা অলস ভঙ্গিতে হেঁটে ভার্সিটির গেট থেকে বের হলো। কোনো কিছুতেই যেন তার মন টিকছে না, শুধু শুধুই কান্না করতে ইচ্ছে করছে। আফনানের জন্য এমনটা হচ্ছে কি না তা সে জানে না, তবে তার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। তরু, খুব কাছের, খুব চেনা একজন মানুষের কণ্ঠ। মানুষটার দেওয়া ভালোবাসার নাম তরু। মৃন্ময়ী ঝাপসা চোখে পেছন ফিরে তাকালো। হাসি মুখে দাঁড়িয়ে আছে মানুষটা, ঠোঁটের কোণে অমায়িক হাসি। মানুষটাকে দেখেই মৃন্ময়ীর চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। দু হাত বাড়িয়ে কাছে ডাকলো মৃন্ময়ীকে। মৃন্ময়ী ছুটে এসে জড়িয়ে ধরল ধ্রুবকে। আচমকাই এভাবে জড়িয়ে ধরায় কিঞ্চিত বেসামাল হয়ে পড়ে সে। তার গলা দিয়ে আপনা আপনি মৃদুস্বরে আহ করে আর্তনাদ বেরিয়ে আসলো। পরক্ষণেই নিজেকে সামলিয়ে নেয়, ঠোঁট প্রসারিত করে মুচকি হাসল। মৃন্ময়ী তার বুকে মুখ গুজে দিয়ে কান্না করছে, বাচ্চাদের মতো নাক টেনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেয়েটা। হয়তো এই আশ্রয়টাই তার প্রয়োজন ছিল, এই মানুষটাকেই খুব করে পাশে চাচ্ছিল। এখন এই মানুষটাকে কাছে পেয়ে যেন কান্নার বাঁধ ভেঙেছে। নির্দ্বিধায় নির্ভয়ে নিজের সকল কষ্টগুলোকে মানুষটার কাছে প্রকাশ করছে। ধ্রুব আলতো করে মৃন্ময়ীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সে জানে এই মেয়ের কান্না এত সহজে কিছুতেই থামবে না। তার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। আশেপাশের কয়েক জোড়া কৌতূহলী চোখ তাদের দিকে স্থির। ভার্সিটির দারোয়ান ধ্রুব আর মৃন্ময়ীকে দেখে তার পান খাওয়া লালচে দাঁত বের করে তাদের হাসি উপহার দেয়। ধ্রুব দারোয়ানের উদ্দেশ্যে ডান হাত উঁচু করে নাড়ালো। মৃন্ময়ী এখনো কান্না করেই যাচ্ছে। এবার তার একটু খারাপ লাগছে, তার জন্যই মেয়েটা এতদিন কষ্ট পেয়েছে, একা একা থেকেছে কয়েকটা মাস। ধ্রুব পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রসিকতা করে বলল, উফ তরু, তুই এমন সিসকাদুনি হলি কবে থেকে বলতো? কার মতো হয়েছিস তুই? আমার মতো তো একদমই না। কই এতদিন পর আসলাম, একটু ভালো করে আমাকে স্বাগতম জানাবি তা না, উল্টো আমার এত সুন্দর শার্টটা তোর নিজস্ব সমুদ্রের পানিতে ভাসিয়ে দিচ্ছিস। এটা কেমন কথা? দেখি দেখি সোজা হয়ে দাঁড়াতো। ধ্রুব এক প্রকার জোর করে মৃন্ময়ীকে নিজের থেকে সারিয়ে নেয়। চোখের জল মৃন্ময়ীর চোখের মুখের 12টা বেজে গেছে। সারা মুখে চুল লেপটে আছে। ধ্রুব তার দু হাতের মাঝে মৃন্ময়ীর মুখ চেপে ধরে, গাল দুটো চটকাতে চটকাতে ভীষণ হতাশা নিয়ে বলল, হাই, এটা আবার কোন পেতনি? আমি তো একটা মাটির তৈরি রাজকুমারীকে রেখে গিয়েছিলাম, এখন তো দেখি সে পেতনির রূপ নিয়েছে। সি সি, এ কেমন বাজে লাগছে তোকে? আমার তো তোকে দেখেই ভয় লাগছে। মৃন্ময়ী এক ঝাটকায় ধ্রুবর হাত সরিয়ে দেয়। হাতের তালুতে চোখের পানি মুছে কঠিন গলায় বলল, ভাই। ধ্রুব শব্দ করে হেসে উঠল। মৃন্ময়ী কান্না করতে করতেও রাগে ফুঁসতে লাগলো। ভীষণ রাগ আর অভিমান নিয়ে গজগজ করে হাঁটা শুরু করে। ধ্রুব হাসি থামিয়ে ভার্সিটির দারোয়ানের উদ্দেশ্যে উচ্চস্বরে বলল, চাচা, থ্যাংক ইউ, এই কয়েক মাস তোরকে দেখে রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ আসি, পাগলিটা রাগ করে আছে খুব। দারোয়ান চাচা হাসতে হাসতে বললেন, আচ্ছা আচ্ছা বাজান, এবার যাও। ধ্রুব পিছনে ফিরে ছুটে চলল মৃন্ময়ীর কাছে। দৌড়াতে দৌড়াতে আসলো মৃন্ময়ীর কাছে। সে তাকালো আর অভিমানী তরুর দিকে। মৃন্ময়ী থেমে হিচকি তুলছে আর বড় বড় করে শ্বাস নিচ্ছে। চোখের পাপড়িগুলো একটা আরেকটার সাথে লেগে আছে। খুব মোহনীয় লাগছে, বৃষ্টি ভেজা সতেজ ফুলের মতো স্নিগ্ধ। তরু, একটু আস্তে আস্তে হাঁট না প্লিজ, এত রেগে আছিস কেন? অদ্ভুত। ধ্রুব তার কথার প্রত্যুত্তরে মৃন্ময়ীর কাছ থেকে কোনো জবাব পেল না। সে জানে মৃন্ময়ী এখন কোথায় যাবে। প্রায় 10 মিনিট চুপচাপ হাঁটার পর মৃন্ময়ী তার গন্তব্যে এসে পৌঁছায়।
চিরচেনা কিছু মধুর স্মৃতি জড়ানো ছোট্ট একটা পার্ক। আশেপাশে কিছু পথশিশু খেলা করছে। মৃন্ময়ী ছাউনির নিচে এসে বসলো। তার পাশেই বসেছে ধ্রুব। কিছুক্ষণ পথ শিশুদের দিকে তাকিয়ে থেকে মৃন্ময়ী নিম্নস্বরে ডাকলো ধ্রুবকে। ভাই, ধ্রুব তার শীতল দৃষ্টি মৃন্ময়ীর দিকে স্থির করে। মৃন্ময়ী ছোট করে একটা শ্বাস ফেলে বিষণ্ণ গলায় বলল, সবার বাবা মা আছে, তাহলে আমাদের নেই কেন? আমি কেন মাকে দেখার সুযোগ পেলাম না? ধ্রুব দীর্ঘশ্বাস ফেলে মৃন্ময়ীর মাথায় হাত রেখে আদুরে গলায় বলল, কারণ তুই খুব স্পেশাল। তুমি তো মাকে দেখেছো, তোমাকে খুব ভালোবাসতো মা, তাই না ভাই? খুব বেশি আদর করতো, কিন্তু আমি তো একদিনের জন্যও সেই ভালোবাসার ভাগ পেলাম না। মায়ের কথা মনে পড়তেই শূন্যতায় হাহাকার করে উঠল ধ্রুবর বুক। মায়ের সাথে কাটানো অল্প কিছু মধুর স্মৃতিগুলোই ভেসে উঠল তার চোখের সামনে। এই স্মৃতিগুলো ভেবেই যেন তার মরুভূমির মতো উত্তপ্ত হৃদয়ে শীতল হাওয়া বয়ে যায়। কিন্তু মৃন্ময়ী, তার কাছে তো মাকে নিয়ে খুব ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর স্মৃতিটুকুও নেই। মায়ের ভালোবাসা পাওয়ার আনন্দটাই তার কাছে নেই। তাহলে সে কিভাবে নিজেকে সান্ত্বনা দেবে? ধ্রুব তার বুকে চিনচিনে ব্যথা অনুভব করলো। তপ্ত শ্বাস ফেলে বলল, তুই মার ভালোবাসা পাসনি তো কি হয়েছে? আমি তো সব সময় ছিলাম তোর পাশে। আচ্ছা ভাই, তোমার রাগ হয় না আমার ওপর? ঘৃণা হয় না? ধ্রুব বিস্ময় নিয়ে প্রশ্ন করে, এমন কথা বলছিস কেন? ওই যে আমার জন্মের জন্য তুমি আম্মুকে হারিয়েছো, আর আমার ভুলের জন্যই আব্বুকে হারাতে হয়েছে। আমি যদি জন্মদিনের সময় আব্বুকে তাড়াতাড়ি বাসায় আসতে না বলতাম, তাহলে হয়তো আব্বুর কার অ্যাক্সিডেন্ট হতো না। তোমার কি মনে হয় না আমার জন্মটাই তোমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে? আমার জন্মদিনেই তুমি সবাইকে হারিয়ে ফেলেছো। ধ্রুব চুপচাপ মৃন্ময়ীর সব কথা শুনল, তবে ধৈর্য হারালো না। মৃন্ময়ীর দিকে চেয়ে নরম গলায় বলল, কে বলল সব হারিয়েছি? তোকে পেয়েছি তো। তুই জানিস আমি তোর নাম তরু কেন রেখেছি? তরু মানে হচ্ছে ঘাস। গাছ আমাদের অক্সিজেন দেয় বলেই আমরা বেঁচে আছি। মানুষের বেঁচে থাকার জন্য গাছ যেমন ইম্পর্ট্যান্ট, তেমনি আমার কাছে তুই আমার জীবনের চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট। আর বাকি রইল আব্বু আম্মুর মৃত্যুর কথা। তাহলে জেনে রাখ, যার যার মৃত্যু যেভাবে লেখা আছে সেভাবেই হবে। এটাই নিয়তি। এতে আমার কিংবা তোর কারোই কোনো হাত নেই। মৃন্ময়ী চুপ করে বসে রইল, নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে পার্কের বাচ্চাগুলোর দিকে। ছোটবেলায় তার বাবার হাত ধরে এসেছিল এই পার্কে, কত মজা করেছে একসাথে। তার বাবা আর ভাই কখনোই তাকে মায়ের অভাব বুঝতে দেয়নি। কিন্তু নিয়তি বুঝি তার বেলায় খুব নিষ্ঠুর হয়ে গেল। তার 14তম জন্মদিনেই চিরকালের মতো হারিয়ে ফেলল তার বাবাকে। তার বাবার মৃত্যুতে কোনো না কোনো ভাবে সে নিজেকেই দায়ী মনে করে। এই তো সেদিন সন্ধ্যায় তার বাবাকে ফোন করে খুব অভিমানী কণ্ঠে বলছে, বাবা, রাত হয়ে যাচ্ছে, তুমি আজ আমাকে নিয়ে ঘুরতে গেলে না? আমি আর ভাই কেক নিয়ে বসে আছি, এখনো যদি না আসো তাহলে আর কথাই বলবো না তোমার সাথে। ফোনের অপর প্রান্ত থেকে তার বাবা খুব মিষ্টি গলায় বলল, এই তো মা, এসে পড়বো। আর কিছুক্ষণ অপেক্ষা কর, অফিসে অনেক চাপ যাচ্ছে তো। আমার কি দোষ বল? আচ্ছা, আর একটু অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো কিন্তু। ফোন কেটে গেল। দুই ভাই বোন বসে অপেক্ষা করতে লাগলো তার বাবার। রাত প্রায় 12টা। ধ্রুব খবর পেয়েছিল তার বাবার গাড়ি অ্যাক্সিডেন্টের কথা, আর সাথে তার বাবার মৃত্যুর কথা। মৃন্ময়ী তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। ধ্রুব ভেঙে পড়েছিল কান্নায়, কিন্তু তার বোনকে ঘুম থেকে তোলেনি। সকাল হলো, মৃন্ময়ীর ঘুমও ভাঙল। ঘুম ভাঙার সাথে সাথেই বাবার প্রতি প্রচণ্ড অভিমানে অন্ধকার হয়ে আসলো তার মুখ। রুম থেকে বের হতে শোকের ছায়ায় পাথর হলো সে। 21 বছর বয়সী ধ্রুব তখন চারিদিকে সামলাতে সামলাতে দিশেহারা। তার ছোট বোনটার নিস্তব্ধতা আর বাবার অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সব কিছুর ধাক্কা সামলে নিতে নিতে যেন নিজের কষ্টটাই প্রকাশ করতে ভুলে গেল সে। নিজের পড়াশোনা, বাবার ব্যবসা, এই বাড়ি আর ছোট একটা মাটির তৈরি রাজকুমারীর সব কিছুর দায়িত্ব তখন এসে পড়ল তার নাজুক কাঁধে। প্রথম সব কিছুতেই হাঁপিয়ে উঠলেও আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। আর তাদের দেখাশোনা করতে দিনরাত এক করে দিয়েছেন তার বাবার ম্যানেজার রশিদ মিয়া, মানে রঞ্জনের বাবা।
তিনি ব্যবসায়ীর সকল কিছু দেখাশোনা করেন, আর ধ্রুব ব্যস্ত হয়ে পড়ে তার বোনের দায়িত্ব পালনে আর বাবার স্বপ্ন পূরণে। ছেলেকে একজন ভালো ডাক্তার হিসেবে দেখতে চেয়েছিলেন ধ্রুবর বাবা। ধ্রুব সেই ইচ্ছে পূরণ করছে। জরুরি কাজে 3 মাসের জন্য গিয়েছিল অন্য শহরে। এই প্রথম বুঝি মৃন্ময়ীকে রেখে কোথাও গিয়েছিল। চাইলেই মৃন্ময়ীকে সঙ্গে নিয়ে যেতে পারত, কিন্তু সে চেয়েছিল মৃন্ময়ী এক হাত চলতে শিখুক, নিজেকে সামলিয়ে নিতে শিখুক। কিন্তু কে জানতো তার এই অভিমানী পাগলিটা তার সাথে একেবারেই সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবে। সব জায়গা থেকে ব্লক করে নিজের নাম্বারটাই চেঞ্জ করে দিবে। মেয়েটা যে এত অভিমানী হয়েছে তা সে বুঝতেই পারেনি। দেখতো আমার এত প্রিয় একটা শার্ট ভিজিয়ে কি অবস্থা করেছি। ধ্রুবর কথায় মৃন্ময়ী আর চোখে তাকায়। হালকা গোলাপি রঙের শার্ট ধ্রুবর গায়ে জড়ানো। শার্টের রঙের কারণে যেন ধ্রুবকে অল্প বয়সী ছেলে মনে হচ্ছে। এই কালার ধ্রুবর মোটেও পছন্দ না। তার ভাষ্যমতে এটা বাচ্চা মেয়েদের কালার। ধ্রুবর জন্মদিনে মৃন্ময়ী নিজের এই শার্টটা গিফট করেছিল। তারপর থেকেই এটা ধ্রুবর প্রিয় শার্ট। ধ্রুব করে আছিস কেন? আচ্ছা এবার বলতো, তুই আমাকে সব জায়গায় ব্লক করে রেখেছিস কেন? আর ব্লক করেছিস তো করেছিস, এত কি তোর মন শান্ত হয়নি যে নাম্বারটাই পাল্টে ফেললি? আমি কিভাবে তোর খোঁজ নিতাম বলতো? মৃন্ময়ী এবার মুখ খুলল, তীক্ষ্ণ কণ্ঠে বলল, চারপাশে তো স্পাই লাগিয়ে রেখেছিলে, তারা নিশ্চয়ই আমার নারী ভুঁড়ি থেকে শুরু করে সবকিছুর খবর তোমাকে জানিয়েছে। ধ্রুব হাসতে হাসতে বলল, আচ্ছা এবার বাসায় চল, প্রচুর ক্ষুধা লেগেছে, সকাল থেকে কিচ্ছু খাইনি। ঠিক করেছি বাসায় এসে একেবারে তোর হাতের বিরিয়ানি খাবো। আফনান চলে গেছে এই খবর পেয়েই তুমি তাড়াতাড়ি এসছো, তাই না ভাই? মৃন্ময়ীর কণ্ঠস্বর জড়িয়ে যাচ্ছে, চোখ দুটো আবারও চিকচিক করে উঠছে। ধ্রুব হতাশ নিঃশ্বাস ফেলে বলল, একদম চোখের পানি ফেলবি না। যারা তোকে সম্মান করে না, তোর চোখের পানির মূল্য দেয় না, তাদের জন্য কখনোই চোখের পানি ফেলবি না। আমাদের বাবা মা নেই বলে কি আমাদের পরিচয় নেই? নাকি আমরা রাস্তার ছেলে মেয়ে যে ওই মহিলা তোকে তুচ্ছ মনে করবে? আর আমার তো রাগ হচ্ছে ওই আফনানের ওপর। ওর তো উচিত চুরি পরে মায়ের আঁচল ধরে ঘোরা। একটা ছেলে হয়েও নিজের ভালোবাসার পূর্ণতা দিতে পারে না, নিজের মাকে বুঝিয়ে বলতে পারে না। তাকে তো ছেলে না মেয়ে বলা উচিত, সাধারণ মেয়ে না, ন্যাকা টাইপের মেয়ে। ধ্রুবর কথায় মৃন্ময়ী খিলখিল করে হেসে উঠল। ধ্রুব চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে মৃন্ময়ীর দিকে। কতদিন পর মেয়েটার মুখে হাসি দেখেছে। আফনান ভাইকে খালা বিয়ে দিয়ে দিয়েছে দোস্ত, কানাডিয়ান এক মেয়ের সাথে। ভাবতে পারছিস কেমন একটা পর্যায়ে চলে গেছে খালা? অর্পির কথা শুনে মৃন্ময়ী মৃদু হাসল। 20 দিন যেতে না যেতে বিয়ের খবর, বাহ বেশ ভালোই তো। মৃন্ময়ী শাড়ির আঁচল ঠিক করতে করতে সহজ গলায় বলল, কানাডিয়ান মেয়েরা কেমন হয় রে অর্পি? নিশ্চয়ই খুব ভালো, তাই না? আমি তোকে আফনান ভাইয়ের বিয়ের খবর দিলাম, আর তুই আমার কাছে কানাডিয়ান মেয়েদের সম্পর্কে জানতে চাচ্ছিস? তুই কি কথা ঘোরানোর চেষ্টা করছিস? মৃন্ময়ী আবারও হাসল, ভীষণ মিষ্টি হাসি। অর্পি অবাক চোখে তাকিয়ে আছে মৃন্ময়ীর দিকে। মেয়েটার চোখে মুখে কোনো প্রকার খারাপ লাগার রেশ দেখা যাচ্ছে না। এই হাসিটা তার ভালো লাগলেও এই মুহূর্তে মৃন্ময়ীর মিষ্টি হাসি বড্ড অদ্ভুত লাগছে। মৃন্ময়ীর প্রেমিকের বিয়ের খবর শুনে প্রেমিকার স্বাভাবিক ব্যবহার করা, মুচকি হাসা, এসব নিশ্চয়ই খুব বেমানান। বিয়ে করেছে এটা তো খুব ভালো খবর, খুশির সংবাদ। বিয়ে মানেই তো আনন্দ, আনন্দ ভাব, তাই না? তুই হাসছিস কেন? তোর হাসি দেখে আমার ভয় করছে, গা শিউরে উঠছে। প্লিজ মৃন্ময়ী, ভ্রু নামায়, একটু স্বাভাবিক আচরণ কর। অর্পি বেশ অস্বস্তি নিয়ে কথাগুলো বলে। মৃন্ময়ী ভ্রু বাঁকিয়ে সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করলো, স্বাভাবিক আচরণ বলতে কেমন? আফনান ভাইকে খালা বিয়ে করিয়ে দিয়েছে, এটা শুনেই তোর মন খারাপ করা উচিত, রাগে শরীর জ্বলে যাওয়ার কথা। খালা আর ভাইকে ইচ্ছে মতন বকা দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করার পর আবারও কান্না করা, এসব হচ্ছে স্বাভাবিক, কিন্তু তা না করে তুই হাসছিস। মৃন্ময়ী বেশ মনোযোগ দিয়ে অর্পির কথা শুনল। অর্পি তার মুখে নানান রকম ভঙ্গিমা করে কথা বলছে, দেখতে ভালোই লাগছে। মুখ দেখেই বোঝা যাচ্ছে সে তার খালার প্রতি ভীষণ ক্ষেপে আছে। মৃন্ময়ী সরল হাসি দিয়ে অতি শান্ত গলায় বলল, আফনানকে বিয়ে দেয়নি
সে নিজে বিয়ে করেছে। আপনার কোনো ছোট বাচ্চা না যে তাকে চকলেটের লোভ দেখিয়ে যা ইচ্ছে তা করিয়ে নেবে। যে কিনা ভালোবাসি বলেও ভালোবাসার জন্য লড়াই করতে জানে না, তার জন্য খেটে কেটে বুক ভাসানো নেহাতি বোকামি ছাড়া অন্য কিছুই নয়। মৃন্ময়ী শান্ত গলায় বলা এই কথাগুলোর মধ্যে হয়তো কিছু একটা ছিল, যার কারণে অর্পি আর কোনো কথা বাড়াতে পারেনি। অর্পি আহত দৃষ্টিতে মৃন্ময়ীর দিকে তাকিয়ে আছে। এই মেয়েটার সাথে কেন নিয়তি এমন নিষ্ঠুর খেলা খেলে? সব সময় এই মেয়েটাই কেন আঘাত পায়? মৃন্ময়ী তো ঠিকই বলেছে, নিজেই বিয়ে করেছে। উনি চাইলেই তো পারতেন খালাকে বোঝাতে। আজ না হয় কাল খালা হয়তো মেনেই নিতেন। আর না মেনে নিলেও এত সহজে হার কেন মেনে নিলেন? ভালোবাসা কি এতই তুচ্ছ? হয়তো না, ভালোবাসা তুচ্ছ না, তবে ভালোবাসা আগলিয়ে রাখার ক্ষমতাটা সবার থাকে না। হয়তো আফনান ভাইয়েরও সেই ক্ষমতা নেই। ভালোবাসার মানুষটাই সঠিক না। কিরে, তুই আবার কোথায় হারিয়ে গেলি? মৃন্ময়ী হালকা ধাক্কায় অর্পির হুঁশ ফিরে অপ্রস্তুত হাসি দিয়ে বলল, হারিয়ে যায়নি, এখানেই আছি। মৃন্ময়ী কপাল কুঁচকে কিছুক্ষণ অর্পির দিকে তাকিয়ে রইল। ধ্রুবর পর যদি কেউ তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকে তাহলে সে হলো এই অর্পি। বন্ধু সকল পরিস্থিতিতে কিভাবে পাশে থাকা যায় তা শুধু এই মেয়েকে দেখেই বোঝা যায়। অর্পি মৃন্ময়ীর হাত ধরে নিয়ে যাচ্ছে ভার্সিটির অন্যদিকে। 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ভার্সিটির বিশাল আয়োজন। স্টেজ থেকে দেশাত্মবোধক গানের সুর ভেসে আসছে। এই গানেই একদল মেয়ে লাল সবুজ শাড়ি পরে নাচ পরিবেশন করছে। চারপাশ ছেলে মেয়েদের হইচই গরম একটা পরিবেশ তৈরি করেছে। ছেলেরা গায়ে রং বেরঙের পাঞ্জাবি জড়িয়ে হই হল্লোড় করছে, আর মেয়েরা লাল সবুজ আর সাদা আরও বিভিন্ন রঙের শাড়ি পরে এদিক ওদিক হাঁটাহাঁটি করছে। কেউ কেউ দাঁড়িয়ে থেকে আড্ডা দিচ্ছে বন্ধুদের সাথে, কেউ বা আবার সেলফি তুলছে। কিছু কিছু মেয়ে অস্বস্তি নিয়ে এক পা দু পা করে হাঁটছে আর শাড়ির কুচি ধরে বারবার নিচে তাকাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে শাড়ি পরার অভ্যেস নেই তাদের। মৃন্ময়ী নিখুঁত চোখে সব কিছু এক পলকেই দেখে নেয়। মাঠের ওই দিকটায় অনেক ভিড়ের মধ্যে অর্পির হাত ধরে তাল মিলিয়ে হাঁটা খুবই অস্বস্তির। তবুও তারা একে অপরের হাত ছাড়ছে না, হাত ধরেই ভিড়ের মাঝে হেঁটে যাচ্ছে। কিছু কিছু জিনিস অস্বস্তির হলেও তা ভরসার হয়, ভালো লাগার কারণ হয়। দুপুরের শেষ, আকাশ ঘন কালো মেঘে ঢেকে আছে। মেঘের আড়ালে লুকিয়ে আছে শান্ত শীতল সূর্য। চারপাশের আধার নেমে এসেছে। মেঘাচ্ছন্ন আকাশ একটু পর পর গম্ভীরভাবে গর্জন করে উঠছে। গাছপালাকে এলোমেলো করে দিয়ে দমকা হাওয়া বইছে। খুব সম্ভবত বছরের প্রথম বৃষ্টি শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। মৃন্ময়ী ফুটপাত ধরে হাঁটছে। আচমকাই ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা পড়তে লাগলো। আকাশের দিকে তাকালো, তারপর আবার ঘাড় ঘুরিয়ে আশেপাশে দৃষ্টি দেয়। মানুষ ছুটোছুটি করে আশ্রয় খুঁজছে। বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে প্রতিটি মানুষ। শুধু সে নিজেই স্থির হয়ে দাঁড়িয়ে আছে, একদমই ব্যস্ত হচ্ছে না। ভালো লাগছে বছরের প্রথম বৃষ্টির ফোঁটায় নিজেকে বিলীন করতে। মৃন্ময়ী এক হাতে শাড়ির কুচি ধরে হাঁটা শুরু করলো। কিছুটা পথ যেতেই কেউ একজন তার পাশাপাশি তাল মিলিয়ে হাঁটা শুরু করেছে। মৃন্ময়ী অবাক চোখে তাকায় পাশের মানুষটার দিকে। মৃন্ময়ীর দৃষ্টি আকর্ষণ করতে পেরে এই মানুষটা মুচকি হেসে থেমে থেমে বলল, কেমন আছেন মিস মৃন্ময়ী? মৃন্ময়ী চাহনি তীক্ষ্ণ হলো, সরু চোখে পর্যবেক্ষণ করছে মানুষটাকে। কিছুটা চেনা চেনা লাগছে। বৃষ্টির ঝাঁটে ভিজে আসা সাদা রঙের শার্ট গায়ে লেপটে যাচ্ছে। মুখের ওপর বিন্দু বিন্দু পানির কণা জমে আছে। ডান গালের এক সাইডের বড় কালো তিলটা আরো ঘাড়তর হলো। খুব সম্ভবত এটা জন্মচিহ্ন। বিদ্যুৎ ঝলকের মতোই মানুষটার সাথে দেখা হওয়া প্রথম রাতের কথা মনে পড়ল। এই জন্মচিহ্নটা মৃন্ময়ীর মাথায় খুব পাকাপোক্তভাবেই বসে গেছে। মুগ্ধ আবারও সন্দেহের গলায় বলল, আমাকে চিনতে পারছেন না তাই তো? মৃন্ময়ী মুগ্ধর দিক থেকে চোখ সরিয়ে নেয়, ক্ষীণ স্বরে বলল, চিনেছি তো, রাস্তায় কুড়িয়ে পাওয়া জামাই আপনি। মৃন্ময়ীর কথায় মুগ্ধ লাজুক ভঙ্গিতে হাসল। মিহিকণ্ঠে বলল,
এই কথাটাই মনে রাখতে হলো আপনার? সবটাই মনে আছে। আপনাকে আবারও ধন্যবাদ সেদিনের জন্য। বারবার ধন্যবাদ বলতে হবে না। তা মিস মৃন্ময়ী, বৃষ্টিতে ভিজে কোথায় যাচ্ছেন? মৃন্ময়ী সহজ ভঙ্গিতে বলল। বাসায় যাচ্ছি। আপনি কেন বৃষ্টিতে ভিজেছেন? মুগ্ধ হালকা হেসে কণ্ঠে এক রাশ মুগ্ধতা নিয়ে বলল। বৃষ্টি হচ্ছে, ঠান্ডা হাওয়াও বইছে, বেশ রোমান্টিক একটা ওয়েদার। এই সময় বৃষ্টিতে না ভিজে থাকা আমার পক্ষে সম্ভব না। মৃন্ময়ী ফেল ফেল করে তাকিয়ে আছে মুগ্ধর দিকে। মুগ্ধর মুখে স্কুল পড়ুয়া ছেলেদের মতো কথা শুনে খানিকটা বিভ্রান্ত হলো। মুগ্ধ উৎকণ্ঠিত হয়ে বলল। আপনি এখানে একটু দাঁড়ান, আমি আসছি। কথাটা বলেই মুগ্ধ ডান পাশের কদম গাছের দিকে এগিয়ে গেল। সব থেকে নিচের ডাল থেকে কয়েকটা কদম ছিঁড়ে নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। মুখে বিশ্বজয়ী হাসি ঝুলিয়ে ফিরে আসে মৃন্ময়ীর কাছে। হাত বাড়িয়ে সবগুলো ফুল মৃন্ময়ীর দিকে এগিয়ে দিয়ে বলল। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সাদা শাড়ি পরা এক বৃষ্টিকন্যা বৃষ্টিতে ভিজছে, অথচ তার হাত খালি, এটা ঠিক মানাচ্ছে না। বৃষ্টি ভেজা রমণীর হাতে একগুচ্ছ বৃষ্টি ভেজা কদম থাকবে, এটাই মানানসই। নিন, এইগুলো ধরুন, নিজের হাতে নিয়ে হাঁটুন। মৃন্ময়ী ফুলগুলোর দিকে তাকিয়ে আছে। মুগ্ধর কর্মকাণ্ডে সে বারবার বিস্মিত না হয়ে পারছে না। বিস্ময় ভাবটা নিজের মাঝে চেপে রেখে ভ্রুক্ষেপহীন ভাবে বলল। যদি না নেই তাহলে কি রাগ করবেন? মুগ্ধ বেশ ভাব নিয়ে বলল। হুম, শাড়ি পরা মেয়েদের উপর রাগ করতে হয় না, আর রাগ করলেও রাগটা বেশিক্ষণ ধরে রাখা যায় না। মুগ্ধর কথায় মৃন্ময়ী ঠোঁট চেপে হাসল। হাসি মুখে ফুলগুলো নিজের হাতে নিয়ে নেয়। ফুলগুলো দেখতে দেখতে বলল। আপনার কথাবার্তা সাহিত্যিক মানুষের মতো, যেমন তেমন সাহিত্যিক না, ভয়ঙ্কর রোমান্টিক ধাঁচের। আপনি নিশ্চয় খুব গভীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন, তাই না? রোমান্টিকতা মুখ দিয়ে খইয়ের মতো ফুটছে। মুগ্ধ হো হো করে হেসে উঠল। শক্তপোক্ত বিশালাকার শরীরটা কাঁপিয়ে তুলে হাসছে। হালকা ভেজা চুলগুলো ডান হাতে পেছনে ঢেলে দিয়ে মুখ মুছল। কণ্ঠে অত্যন্ত আত্মবিশ্বাস নিয়ে বলল। আমি প্রেমে নয়, বিয়েতে বিশ্বাসী। প্রেমে হাবুডুবু খাওয়ার মতো বোকামি আমি করব না। ভালোবাসলে ডিরেক্ট 3 বার কবুল বলে নিজের করে ফেলবো। মৃন্ময়ী হতভম্ব। মানুষটাকে তার কাছে বড্ড বেশি অদ্ভুত লাগছে। লোকটা ধ্রুবর বয়সী হবে হয়তো, 27-28-এর কাছাকাছি। এই বয়সে এসব উদ্ভট কথা মানায়? এসব কথা তো অল্প বয়সী ছেলে মেয়েদের মুখে মানায়, যাদেরকে নিয়ন্ত্রণ করে আবেগ। আবেগের বশেই এসব কথাবার্তা বলা অল্প বয়সী ছেলে মেয়েদেরই অভ্যেস। বৃষ্টির বেগ বাড়তে লাগলো। তখনই পেছন থেকে একটা রিকশা এসে তাদের সামনে থামলো। রিকশার ভেতরে বসে থাকা রঞ্জন উত্তেজিত হয়ে বলল। আবু, তাড়াতাড়ি রিক্সা উঠে আসুন, বেশি ভিজলে আপনার জ্বর আসবে। মৃন্ময়ী হতাশ নিঃশ্বাস ফেলে রিকশায় উঠে রঞ্জনের পাশে বসলো। বিরক্তি প্রকাশ করে বলল। তোর ধ্রুব ভাইজান এখনো আমার পেছনে তোকে লাগিয়ে রেখেছে? রঞ্জন বরাবরের মতোই দাঁত কেলিয়ে হাসল। মৃন্ময়ী রাগী দৃষ্টিতে কিছুক্ষণ রঞ্জনের দিকে তাকিয়ে থেকে মুগ্ধর দিকে তাকায়। যথাসাধ্য বিনীত ভঙ্গিতে বলল। আজ আসছি, ভালো থাকবেন। মুগ্ধ চোখের ইশারায় সম্মতি জানাতে তারা চলে গেল। মুগ্ধ স্থির চোখে রিকশার দিকে তাকিয়ে আছে। কয়েক সেকেন্ডের মাঝে রিকশা তার দৃষ্টির বাইরে চলে গেল। মুগ্ধ আবারও হাসল, অদ্ভুত হাসি। ধ্রুব হসপিটাল থেকে বাসায় এসে সোজা মৃন্ময়ীর রুমে চলে আসে। বিছানার ঠিক মাঝখানে গুটিসুটি হয়ে ঘুমাচ্ছে মৃন্ময়ী। দুদিনের জ্বরে যেন একদম দুর্বল হয়ে গেছে মেয়েটা। চোখের নিচে কালি পড়েছে, মুখ শুকিয়ে বিবর্ণ হয়ে গেছে, ঠোঁটগুলোকে যেন প্রাণহীন লাগছে। ধ্রুব চিন্তিত মুখে মৃন্ময়ীর পাশে বসলো। ডিউটির জন্য ঠিক মতো মেয়েটার খেয়ালও রাখতে পারছে না। দীর্ঘশ্বাস ফেলে মৃন্ময়ীর কপালে হাত রেখে তাপমাত্রা বোঝার চেষ্টা করছে। এখন আর জ্বর নেই। মৃন্ময়ী তার কপালে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে পিট পিট করে চোখ মেললে তাকায়। হালকা ভেজা শরীরে ধ্রুবকে দেখে বিস্ময়ে নিয়ে প্রশ্ন করে। বাইরে বৃষ্টি হচ্ছে? ধ্রুব গম্ভীর গলায় বলল।
কেন আবার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে? আমি কি তা বলেছি নাকি? শুধু শুধু রেগে যাচ্ছ কেন? মৃন্ময়ী মলিন কণ্ঠে কথাগুলো বলে উঠে বসলো। ধ্রুব নরম গলায় বলল, এখন কেমন লাগছে? একদম ফিটফাট সুস্থ। আমাকে নিয়ে এত চিন্তা করার কিছু নেই। ধ্রুব চুপ করে রইল। কিছুটা সময় পর বেশ সিরিয়াস হয়ে বলল, তরু, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে, এখন বলবো? মৃন্ময়ী বিস্ময় নিয়ে তাকায় তার ভাইয়ের দিকে। কি কেমন কথা বলবে যে আগে পারমিশন নিয়ে নিচ্ছে? আগে তো কখনো এমন করে কথা বলেনি তার ভাই। ধ্রুব বেশ ইতস্তত করে বলল, আমি তোর জন্য একটা ছেলে দেখেছি তরু, তুই আবার ভাবিস না আমি তোকে না জানিয়ে বিয়ে ঠিক করে ফেলেছি। আমি চাই ছেলেটার সাথে তোর আলাদাভাবে দেখা সাক্ষাৎ হোক, তারপর তুই হ্যাঁ বললে হ্যাঁ আর না বললে না, ব্যাস এতটুকুই। আমি কোনো প্রকার জোর খাটাচ্ছি না তোর ওপর। মৃন্ময়ী অপলকভাবে তাকিয়ে রইল তার ভাইয়ের থমথমে চেহারার দিকে। দেখেই বোঝা যাচ্ছে এই বিষয় নিয়ে কথা বলায় ধ্রুবর মাঝে আতঙ্কিত একটা ভাব এসে পড়েছে। তার কি উচিত হবে এখন কিছু কঠিন কথা বলে তার ভাইকে ভয় দেখানো? হয়তো তার কঠিন কথা শুনে ধ্রুব ভীষণ উত্তেজিত হয়ে পড়বে। তাকে নিয়ে উত্তেজিত হওয়ার মানুষ নেই বললেই চলে। তাই ধ্রুবকে উত্তেজিত হতে দেখলে তার বেশ ভালো লাগে। মৃন্ময়ী সেরকম কিছুই করল না, স্বাভাবিক ভঙ্গিতে বলল, এই সামান্য একটা কথা বলতেই তোমার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। ধ্রুব অবাক চোখে তাকায়। মৃন্ময়ী কথাটা বলেই খিলখিল করে হেসে ওঠে। মনে হচ্ছে তার এমন বিধ্বস্ত অবস্থা দেখে বেশ মজা পেয়েছে মেয়েটা। মাঝে মাঝে মৃন্ময়ীর এমন বাচ্চামো দেখতে খুব ভালো লাগে তার। অল্পতে প্রাণ খোলা হাসি কজনই বা হাসতে পারে। আচ্ছা এখন যাও, ফ্রেশ হয়ে নাও। ভেজা জামা কাপড় পরে এখানে বসে থাকতে হবে না। তারপর দেখা যাবে দুজনেই জ্বরে কাত হয়ে বিছানায় শুয়ে আছি। মৃন্ময়ী শাসনের গলায় কথাগুলো বলল। ধ্রুব নির্মল হেসে মৃন্ময়ীর মাথায় হাত বুলিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মৃন্ময়ীর দিকে চেয়ে তপ্ত শ্বাস ফেলে। রাত তখন 9টা। ধ্রুব খাবার রেডি করে এসে দেখলো মৃন্ময়ী তার রুমে নেই। বারান্দায় কিংবা ওয়াশরুমে খুঁজেও তাকে পাওয়া গেল না। ধ্রুব দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে এলো মৃন্ময়ীর উদ্দেশ্যে। সে জানে মৃন্ময়ী এখন কোথায় থাকতে পারে। দুঃখবিলাসী বাগানের দোলনায় পা তুলে উদাসীন ভঙ্গিতে বসে আছে মৃন্ময়ী। ধ্রুব নিঃশব্দে মৃন্ময়ীর পাশে এসে দাঁড়ায়। মৃন্ময়ীর দৃষ্টি আকর্ষণে মিহি কণ্ঠে বলে ডাকলো, তরু। মৃন্ময়ী ধ্রুবর দিকে তাকালো না, আগের ভঙ্গিতেই বসে থেকে বলল, আমার পাশে বসো ভাইয়া। ধ্রুব চুপচাপ মৃন্ময়ীর কথা অনুযায়ী বসে পড়ল। তবে কেউ কোনো কথা বলছে না। দুজনের মনেই চলছে নানাবিধ চিন্তা ভাবনা আর কিছু পুরনো স্মৃতির খেলা। বাবা মারা যাওয়ার প্রায় 15 দিন পর মৃন্ময়ী মুখ ফুটে কথা বলেছিল। বিষণ্ণ গলায় আবদার করেছিল ধ্রুব ভাইয়ার কাছে, বাবা আমাকে জন্মদিনের গিফট দেয়নি। তুমি কি বাবার পক্ষ থেকে আমাকে এমন একটা গিফট দেবে যা সব সময় আমার পাশে থাকবে? ধ্রুব তখন কোনো কিছুই বলতে পারেনি। তবে তার ঠিক 1 সপ্তাহের মধ্যেই এই বাগানটা সুন্দর করে সাজিয়ে উপহার দিয়েছিল। নাম রেখেছিল দুঃখবিলাসী। তার বাড়ির বাইরে খুব সুন্দর করে নেম প্লেট লাগিয়ে দিয়েছিল মৃন্ময়ীর ইচ্ছে তরু। মৃন্ময়ী এসব দেখে বিস্মিত হয়ে জিজ্ঞেস করেছিল, এসব কেন ভাইয়া? দুঃখবিলাসীতে তুই তোর সব দুঃখ কষ্ট এই গাছগুলোর সাথে ভাগাভাগি করে নিবি, দেখবি তোর মন হালকা লাগবে। আর এই যে বাড়িটা, ওটাও সবসময় তোর পাশে থাকবে। আর সেই সাথে আমিও তো সবসময় আছি তোর সঙ্গে, আর কি লাগবে। সেদিন ছোট্ট মৃন্ময়ী খুশি মনে ধ্রুবর কথা মেনে নিয়েছিল, কিন্তু আজ মনে হচ্ছে তার ভাই ঠিক বলেনি, মিথ্যা আশ্বাস দিয়েছিল তাকে। মিথ্যে কথা বলেছিলে যে তুমি সব সময় আমার পাশে থাকবে, তাই না ভাইয়া? আমার বিয়ে হয়ে গেলে আমাকে আলাদা হয়ে যেতে হবে। এই বাড়ি, এই বাগান আর তুমি সবকিছু থেকেই দূরে চলে যেতে হবে আমাকে। ধ্রুব হাসার চেষ্টা করে বলল, বিয়ে তো সবারই হয়, আর আমি তো তোকে বনবাসে করে দিচ্ছি না যে এখানে আসতে পারবি না, আমার সাথে যোগাযোগ করতে পারবি না। আমি সবসময় তোর পাশে থাকবো। তাই এসব উল্টাপাল্টা কথা ভেবে ভেবে শুধু শুধু মন খারাপ করিস না তো তরু।
ধ্রুবর কথায় মৃন্ময়ীর ভাবভঙ্গিতে কোনো প্রকার পরিবর্তন হলো না। ঘাড় নির্লিপ্ত দৃষ্টিতে তাকালো ধ্রুবর দিকে, নরম গলায় জিজ্ঞেস করলো, আমি না থাকলে তো তুমি একা হয়ে যাবে, তোমার অনেক কষ্ট হবে তাই না? ধ্রুব রসিকতা করে বলল, হ, একদমই কষ্ট হবে না, বিয়ে করে বউ বাচ্চা নিয়ে বিন্দাস আনন্দে থাকবো। ধ্রুব হাসি হাসি মুখে তাকিয়ে আছে। মৃন্ময়ের নির্লিপ্ত দৃষ্টি তীক্ষ্ণ হলো। কনুই দিয়ে ধ্রুবর পেটে গুতা মেরে ঝাঁঝালো কণ্ঠে বলল, দেখে নিব আমাকে ছাড়া কেমন আনন্দে থাকো। ধ্রুব উচ্চ স্বরে হেসে উঠল। বেশ কিছুক্ষণ পর হাসি থামিয়ে বলল, এখন চল ডিনার করবি, আর আমি কাল থেকে রেস্টুরেন্টের ঠিকানা আর সময় বলে দেব, তোর ইচ্ছা হলে যাবি আর না হলে নাই। মৃন্ময়ী কিছু বলল না, চুপচাপ উঠে তার ভাইয়ের সাথে ভেতরে চলে যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসছে। সূর্যের হলদেটে আভা ছড়িয়ে পড়েছে বাইরের পিচ ঢালা রাস্তায়। রেস্টুরেন্টের জানালার পাশে টেবিলটা দখল করে বসে একজোড়া নিশ্চুপ মানবী নিস্তব্ধতায় যেন মুড়িয়ে রেখেছে দুজনকে। মৃন্ময়ী অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বসে আছে। কফির মগে চুমুক দিয়ে নির্লিপ্ত দৃষ্টিতে তাকায় তার ঠিক সামনের মানুষটার দিকে। এখানে এসে মুগ্ধকে দেখে কিছুটা বিস্মিত হয়েছিল সে, তবে বিস্ময় ভাবটা প্রকাশ করেনি। লোকটাকে আগে থেকেই পাগলাটে টাইপের মনে হয়েছে তার কাছে। মুগ্ধ তার চোখ দুটো ছোট ছোট করে মৃন্ময়ীকে দেখছে, খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে মৃন্ময়ীকে, বোঝার চেষ্টা করছে মৃন্ময়ীর হাবভাব। এই মুহূর্তে মৃন্ময়ীর চোখে ভয়াবহ বিস্ময় থাকার কথা ছিল, কিন্তু সে এতক্ষণ ধরে মৃন্ময়ীর মাঝে একটুও বিস্ময় ভাব দেখতে পেল না। চরম হতাশায় মুখটা মলিন হয়ে গেল তার। মৃন্ময়ীকে চমকাতে চেয়েছিল সে, তবে তা আর হলো না। মেয়েটা চমকে উঠবে তো দূরের থাক, বিস্ময় নিয়ে তাকে কিছু জিজ্ঞেস করলো না এখন পর্যন্ত। এবার বলুন আসল কাহিনী কি? ভাইয়ার সাথে আপনার পরিচয় কি করে হলো? মৃন্ময়ী নম্রতা সহকারে প্রশ্ন করলো মুগ্ধকে। মুগ্ধ তার উদাসীনতা লুকিয়ে সহজ গলায় বলল, সেদিন রাতে আপনাকে বাসায় পৌঁছে দেওয়ার পর রঞ্জনের সাথে দেখা হয়। আপনাকে ওই লোকের কাছ থেকে রক্ষা করার জন্য ধন্যবাদ জানাই। আর তখনই রঞ্জনের ফোনে আপনার ভাইয়ের সাথে কথা প্লাস পরিচয়। আমরা একই বয়সী, তাই খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। সামান্য পরিচয়, বিয়ের কথাবার্তা আর দেখা দেখি পর্যন্ত আসলো কি করে? মৃন্ময়ীর প্রশ্নে মুগ্ধ অমায়িক ভঙ্গিতে হাসলো, নরম গলায় বলল, বলেছিলাম তো, আমি প্রেমে নয় বিয়েতে বিশ্বাসী। ভালোবাসলে তাকে ডিরেক্ট বিয়ে করে ফেলবো। আমাকে ভালোবাসেন? আমার সম্পর্কে কতটুকু জানেন যে হুট করেই বিয়ে করতে চাচ্ছেন? তোমার সম্পর্কে ধ্রুব আমাকে সব কিছুই বলেছে, বাকিটুকু না হয় বিয়ের পর জেনে নিব। আর বাকি রইল ভালোবাসা, সেটা আমি নিজেও জানি না, তবে তোমার স্নিগ্ধ চাহনি আমাকে খুব করে টানে। প্রথম তোমাকে রিকশায় বসে কান্না করতে দেখেছি, তোমার ওই সিক্ত চোখ দুটো দেখেই গাড়ি থেকে নেমে তোমার পিছু নিয়েছিলাম, কিন্তু কেন নিয়েছি তা আমি নিজেও জানি না। মৃন্ময়ী চুপ করে রইল। মুগ্ধ তার সাথে বেশ আন্তরিক ভঙ্গিতে কথা বলা শুরু করেছে। খুব সহজেই আপনি থেকে তুমি সম্বোধনে চলে এসেছে। মৃন্ময়ী ভ্রুজোড়া ঈষৎ কুঞ্চিত করে গম্ভীর মুখে বলল, আপনার কি মনে হচ্ছে না আপনি অল্প বয়সী ছেলেদের মতো ভীষণ আবেগী কথাবার্তা বলছেন? এসব আবেগ দিয়ে জীবন চলবে না মিস্টার মুগ্ধ। মুগ্ধ মৃদু হেসে খানিকটা ঝুঁকে আসে, শীতল কণ্ঠে ফিসফিসিয়ে বলল, তুমি পাশে থাকা অবস্থায় জীবন এক জায়গায় থমকে গেলেও আমি ভীষণ খুশি। মৃন্ময়ী রেগে গেল, ক্ষিপ্ত হয়ে বলল, আপনি কি পাগল? তবে সব সময় না। তুমি সামনে আসলে তোমার চাহনিতেই নিজেকে পাগল পাগল মনে হয়। খুবই চিন্তার বিষয়, তাই না? মৃন্ময়ী ছোট করে নিঃশ্বাস ফেলে। এই লোকের সাথে সে কিছুতেই পেরে উঠবে না। না, নাসরবান্দা থেকেও চরম পর্যায়ে মানুষ উনি। মৃন্ময়ী চুপচাপ ক্লান্ত ভঙ্গিতে বসে রইল। মুগ্ধ আনন্দিত মুখে তার দিকে এক মনে তাকিয়ে আছে। এক সেকেন্ডের জন্য তার দৃষ্টি সরাচ্ছে না। মুগ্ধর এভাবে তাকিয়ে থাকার মৃন্ময়ী বেশ অস্বস্তি বোধ করছে। নিজেকে যথাসাধ্য গম্ভীর করে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আমার চোখ তো শুধু তাকেই দেখতে চাই, যাকে দেখলে মনে প্রশান্তির শীতল হাওয়া বয়ে যায়।
মৃন্ময়ী রাগ তরতর করে মাথায় চড়ে বসলো। চোখে মুখে কাঠিন্যতা এসে শক্ত গলায় বলল, থামবেন আপনি? কি শুরু করেছেন এসব? এত কাব্যিক কথা বলছেন কেন? বাস্তবে ফিরে আসুন। বাস্তবতা আপনার কথার মতো এত মধুর নয়, বাস্তবতা খুবই নিষ্ঠুর। মুগ্ধ বরাবরের মতোই হাসলো, অত্যন্ত নরম সুরে বলল, এই নিষ্ঠুর বাস্তবতাই তো তোমাকে আর আমাকে যুগলবন্দি করেছে। মৃন্ময়ী বিস্ময় নিয়ে ক্ষীণ স্বরে বলল, মানে কিসের যুগলবন্দি? মুগ্ধর কাছ থেকে কোনো উত্তর পাওয়ার আগেই একজন ভীষণ উত্তেজনা নিয়ে মুগ্ধর সামনে এসে দাঁড়ায়। মুগ্ধ হাসি মুখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে লোকটা তাকে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরার পর যা বলে তা শুনেই কৌতূহলে মৃন্ময়ের চোখ দুটো আপনা আপনি বড় হয়ে যায়। কেমন আছিস মৃন্ময়? কত বছর পর দেখা হলো তোর সাথে। এটা কি ভাবি নাকি? না, তবে খুব শীঘ্রই হবে। অবশ্য এখনো ভাবতে পারিস। মুগ্ধ কথাটা বলে মৃন্ময়ের দিকে তাকিয়ে অমায়িক ভঙ্গিতে হাসলো। মুগ্ধকে দেখে মনে হলো সে বুক ফুলিয়ে দৃঢ় বিশ্বাস নিয়েই কথাটা বলেছে। মৃন্ময়ী হতবাক হয়ে স্থির বসে রইল। তাকে কি বলে পরিচয় দিচ্ছে না দিচ্ছে এসব নিয়ে সে মাথা ঘামাচ্ছে না। সে ভাবছে মৃন্ময়ী নামটা নিয়ে। চোরকের মতো মৃন্ময় নামটা ঘুরছে তার মস্তিষ্কে। লোকটা মুগ্ধকে মৃন্ময় বলে ডেকেছে, কিন্তু সে যতটুকু জানে তার নাম মুগ্ধ। মুগ্ধ মৃন্ময়ীকে উদ্দেশ্য করে বলল, ওর নাম জিসান, আমার কলেজ ফ্রেন্ড। কথাটা বলেই জিসানের কাঁধে হাত রাখে। জিসান মৃন্ময়ীর দিকে চেয়ে বিনয় ভঙ্গিতে হাসলো। মুগ্ধ মৃন্ময়ীকে দেখিয়ে জিসানের উদ্দেশ্যে বলল, আর জিসান ও হলো মৃন্ময়ী, আমার হাফ স্ত্রী। হাফ থেকে ফুল হওয়ার পথে গাড়ি চলছে, এই আর কি। মুগ্ধ সশব্দে হাসলো। সে নিজের কথাতেই যেন বেশ মজা পেল। সে হাসছে, কিন্তু জিসান আর মৃন্ময়ী কারো মুখে হাসি নেই। এতে যেন মুগ্ধ আরো বেশি মজা পাচ্ছে। সে শুধু মৃন্ময়ীকে চমকাতে চেয়েছিল, কিন্তু এখন দুজন মানুষকে একসঙ্গে বিভ্রান্ত করতে পেরেছে। জিসান ভীষণ কৌতূহল নিয়ে প্রশ্ন করে, ভাবির নাম মৃন্ময়ী? মানে সত্যি মৃন্ময়ী? মুগ্ধ বরাবরের মতোই হাসলো। তার চরিত্রের স্বভাবজাত হাসি। আর মৃন্ময়ী, সে তো আগের মতোই হতচকিত। কেউ একজন তার নাম শুনে হতভম্ব, আর সেই হতভম্ব আরেকজনের নাম শুনে। তবে কি মুগ্ধ এই যুগলবন্দি হওয়ার কথাই বলেছে? মুগ্ধ লুকিয়ে রেখেছিল তার নাম। হ্যাঁ, তোর ভাবির নাম আসলেই মৃন্ময়ী। জিসান তার কৌতূহল ভাব মুহূর্তেই একরাশ ভালো লাগায় রূপান্তর করলো। চোখ মুখ আনন্দে উজ্জ্বল করে উল্লাসিত গলায় বলল, বাহ, তোদের জুটি দেখছি আগে থেকে ঠিক করে রেখেছে। মৃন্ময়ের বউ মৃন্ময়ী, ব্যাপারটা খুব বেশি ইন্টারেস্টিং। সবাই তোদের দুজনের নাম শুনেই চমকে যাবে। আর তোর তো স্বভাবই মানুষকে চমকানো। মুগ্ধ আর জিসান নানা রকম কথা বলে হাসাহাসি করছে। জিসানকে কেউ একজন ডাক দিতে সে হড়বড়িয়ে বলল, দোস্ত যাই রে, আমার কলিগ দাঁড়িয়ে আছে। ভাবি যাই, ভালো থাকবেন। আপনার সাথে তো কথাই হলো না ঠিক মতো। যাই হোক, বিয়েতে দাওয়াত দিতে ভুলবেন না কিন্তু। মৃন্ময়ী অপ্রস্তুত হয়ে বলল, জি অবশ্যই, ভালো থাকবেন। জিসান চলে গেল। আবারও সামনাসামনি মুখোমুখি হয়ে বসে আছে তারা দুজন। আবারও যেন নিস্তব্ধতা মুড়িয়ে নিয়েছে নিজেদেরকে। মৃন্ময়ী মুখ গম্ভীর গম্ভীর ভাব, আর মুগ্ধ ঠোঁটে ঠোঁট চেপে হাসি আটকে রাখার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। চাপা হাসি হঠাৎই বিস্ফোরিত হলো। উচ্চস্বরে হা হা হেসে উঠল মুগ্ধ। আশেপাশের মানুষ মুগ্ধর হাসির শব্দে এক নজর তাকিয়ে আবারও দৃষ্টি ফিরিয়ে নেয় নিজেদের মতো। বাকি রইল একজোড়া বিরক্তিমাখানো ডাগর ডাগর চোখ। মুগ্ধর আচরণে সে ভীষণ বিরক্ত। একটা মানুষ এতটা উদ্ভট প্রকৃতির হয় কি করে? এই ছোট একটা প্রশ্নের বারবার মনে মনে আওড়াচ্ছে মৃন্ময়ী। আপনি থামবেন নাকি আমি চলে যাব? এই না না, চলে যেতে হবে না, এই তো আমি থেমে গেছি। মুগ্ধ হাসি থামিয়ে বুক টান টান করে বসলো। মুখে গম্ভীরতা আনার চেষ্টা করছে, কিন্তু কোনো মতেই পারছে না। মুগ্ধর এমন আচরণ মৃন্ময়ী মনে মনে হাসলো। অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, আপনার নাম মৃন্ময়, এটা প্রথম দিন বলেননি কেন?
মুগ্ধ টেবিলের ওপর দু হাত তুলে খানিকটা ঝুঁকে এসে বলল, তখন বললে হয়তো তুমি বিশ্বাস করতে চাইতে না, ভাবতে আমি ফ্লার্টিং করার চেষ্টা করছি। আর তার চেয়েও বড় কথা হলো, আমি তোমাকে চমকাতে চেয়েছিলাম। মৃন্ময়ী চুপ করে রইল। কিছুটা সময় পর মুগ্ধ শান্ত গলায় বলল, জানো তো, মৃন্ময়ী যুগলবন্দি হবে শুধুমাত্র মৃন্ময়ের সঙ্গে। এটাই নিয়তি, আমাদের যুগল প্রেমের যুগলবন্দি হওয়ার নিয়তি। তা না হয় পরেই দেখা যাবে। এখন আমি উঠছি, রাত হয়ে যাচ্ছে। আমি বাসায় পৌঁছে দিই তোমাকে। না, দরকার নেই। রঞ্জন হয়তো বাইরেই আছে, আপনাকে কষ্ট করতে হবে না। আচ্ছা, তা না হয় মানলাম, কিন্তু অন্য কিছু তো বলে যাও। মৃন্ময়ী ব্রু কুচকিয়ে সন্ধি হান কণ্ঠে জিজ্ঞেস করলো। অন্য কিছু মানে কি বলে যাব? মুগ্ধ উদাসীন গলায় বলল, দেখা দেখি কোন পর্যায়ে গেল, পজিটিভ নাকি নেগেটিভ? পাত্র দেখতে আসলে অথচ পাত্র পছন্দ হয়েছে কিনা তা তো বললে না। আপাতত কিছু বলতে পারছি না। পাত্র তার ছেলে টাইপের, তাই আমাকে ভাবতে হবে, ভীষণ ভাবতে হবে। মৃন্ময়ী চলে গেল। মুগ্ধ হতাশ নিঃশ্বাস ফেলে বিষণ্ণ চোখে তাকিয়ে আছে মৃন্ময়ীর যাওয়ার পথে। মৃন্ময়ী বাসায় এসে মুগ্ধর প্রসঙ্গে কোনো কথাই বলেনি। ধ্রুবকে এসব নিয়ে কিছুই জিজ্ঞাসা করেনি, আর ধ্রুব তার কাছে কিছু জানতে চায়নি। এসব কিছু চলছিল স্বাভাবিকভাবে প্রতিদিনের মতো। হ্যালো দোস্ত। বল, এত রাতে কল করেছিস কি মনে করে? মৃন্ময়ী বিরক্তিমাখা কণ্ঠ অর্পির গায়ে লাগলো না। সে স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলো, 11টা বাজতে কি ঘুমিয়ে পড়লি নাকি? আমি তোর মতো রাত জেগে চ্যাট করি না যে এখনো চোখ মেলে তাকিয়ে থাকবো। আর বাসায় তো একটা ডক্টর সাহেব আছেই, অনিয়মের প্রশ্নই ওঠে না। যাই হোক, এখন কথা না বাড়িয়ে বল, ফোন করেছিস কি জন্য? মৃন্ময়ী তিক্ত গলায় কথাগুলো বলে। অর্পির প্রত্যুত্তরে অপেক্ষা করছে সে, কিন্তু ফোনের ওপাশ থেকে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। অর্পি হয়তো কিছু একটা নিয়ে ইতস্তত বোধ করছে। মৃন্ময়ী দীর্ঘশ্বাস ফেলে শোয়া থেকে উঠে বিছানায় হেলান দিয়ে বসলো। নিজেকে স্বাভাবিক করে নরম গলায় বলল, কি হলো, কথা বলছিস না কেন? কিছু কি হয়েছে? অর্পি নিচু গলায় থেমে থেমে বলল, আফরান ভাই আমাকে কল দিয়েছিল, তোর কথা জানতে চেয়েছে, তোর নাম্বারটা অনেকবার চেয়েছে। মৃন্ময়ী অতি ঠান্ডা গলায় বলল, তা তা তুই কি করলি? আমি কিছু বলিনি, তোর নাম্বারটাও দেইনি। মৃন্ময়ী স্বস্তির নিঃশ্বাস ফেলে নরম সুরে বলল, এই প্রথম একটা ভালো কাজ করলি, প্রশংসা করার মতো কাজ করেছিস। তবে এই ভালো কাজটা সব সময় টিকিয়ে রাখিস, পথ হারা হয়ে যাস না। এখন রাখছি, আমার ঘুম পাচ্ছে। অর্পির কোনো কথার অপেক্ষা না করেই মৃন্ময়ী ফোন কেটে দিল। চোখ বন্ধ করে বুক ভরে একটা শ্বাস নিয়ে আবারও শুয়ে পড়ল। এসব নিয়ে ভাবার ইচ্ছে করছে না মোটেও। যে চলে গেছে তাকে নিয়ে ভেবে কান্নাকাটি করে বুক ভাসালে কি হবে? মানুষটা ফিরে আসবে? না, আসবে না। সে তার নতুন বউ নিয়ে হয়তো ভালোই আছে, আর এখন ভালো না থাকলেও কিছুদিনের মধ্যে হয়তো ভালো থাকা শুরু করবে। তাহলে কেন আবারও যোগাযোগ করতে চাইছে? বিয়ের খবর দিতে নাকি পরকিয়া করতে? নির্জন পথ ধরে হাঁটছে মুগ্ধ আর মৃন্ময়ী। মুগ্ধর নানা রকম কথাবার্তা মৃন্ময়ী নিজেকে কিছুতেই গম্ভীর করে রাখতে পারছে না। মুগ্ধ কথা বলছে আর সে হাসছে, কখনো মুচকি হাসি, কখনো বা প্রাণখোলা হাসি। এই হাসিতে নেই কোনো বিষাদ, আর না আছে কোনো মন খারাপের কারণ। ধ্রুবর পর এই একটা মানুষের সামনে সে নিজেকে ভীষণ খুশি মানুষ হিসেবে আবিষ্কার করে। এই দুটো মানুষের সামনে আসলে যেন নিজের সকল দুঃখ কষ্টের কথা নিমিষেই ভুলে যায়। দুনিয়া সকল কিছুই তখন রূপান্তরিত হয় আনন্দে। তুচ্ছ থেকে তুচ্ছময় কারণেও তখন আনন্দিত হয়ে ওঠে তার মন। মুগ্ধকে সে যতই দেখছে ততই অবাক হচ্ছে। একটা মানুষ এতটা প্রাণবন্ত কিভাবে হয়? সব সময় এত হাসি খুশি কিভাবে থাকতে পারে? মৃন্ময়ী, মুগ্ধর গভীর ডাকে মৃন্ময়ী ব্রু বাঁকিয়ে তাকায়। হঠাৎ করেই এমন গম্ভীর ডাক হজম করতে কিছুটা সময় নিচ্ছে। মুগ্ধর সামনে সরু পথের দিকে দৃষ্টি দিয়ে দারুণ গম্ভীর ভঙ্গিতে বলল, অনেক চিন্তাভাবনা করেছি, সব শেষে মস্তিষ্ক একটা কথাই বলল, তোমাকে ইমপ্রেস করা আমার পক্ষে সম্ভব না, তাই হার মেনে নেওয়াটাই আমার জন্য সুখকর। আর তার চেয়েও বড় কথা, এসব প্রেম ট্রেম আমাকে দিয়ে হবে না, শুধু শুধু সময় নষ্ট। মৃন্ময়ী
হতবিহ্বল হয়ে চেয়ে রইল। মুগ্ধ হাঁটছে, কিছুটা সামনে এগিয়ে গেছে, কিন্তু মৃন্ময়ী এক জায়গায় থমকে দাঁড়িয়ে রইল। মুগ্ধর কথাগুলো ঠিক মানতে পারছে না। হঠাৎ করে গম্ভীর হয়ে যাওয়া আর এমন নিষ্ঠুর কথাবার্তা বলা, এসব কোনোটাই মুগ্ধর চরিত্রের সাথে যায় না। এ নিয়ে মুগ্ধর সাথে দেখা হয়েছে 8 বার। লাস্ট 15 দিনেই দেখে হয়েছে 5 দিন। প্রতিবারই দেখা হয়েছে হুটহাট করে। এই লোকটা কখনোই বলে কই আসে না, হঠাৎ করেই তাকে চমকে দেয়। তাকে চমকে দেওয়া যেন মুগ্ধর স্বভাবগত অভ্যাস হয়ে গেছে। মুগ্ধর এইসব অদ্ভুত অদ্ভুত কর্মকাণ্ডের কারণেই মৃন্ময়ী আনন্দ পায়, তবে তা প্রকাশ্যে নয়। আনন্দটা সে লুকিয়ে রাখে তার মনের ভিতরেই, একদম গহীন কোণে। কিন্তু আজ মুগ্ধর মুখে এসব কথা শুনে তার আনন্দ মুহূর্তেই কালো মেঘে ঢেকে গেল। মুখ হয়ে গেল অমাবস্যার চাঁদের মতো অন্ধকার। ভাবছি এবার বিয়েটা করেই ফেলবো। অনেক তো সময় নষ্ট করলাম, বাকি প্রেম না হয় বিয়ের পরেই করব। তুমি কি বলো বউ? মৃন্ময়ীর চোখ দুটো বড় বড় হলো, মনে হচ্ছে এখনই অক্ষিকোটর থেকে চোখ দুটো বেরিয়ে আসবে। হঠাৎ করে যেন সে প্রাণ ফিরে পেল। বউ ডাক শুনে লজ্জাও পেল, কিন্তু সেটাও অপ্রকাশ্যই রয়ে গেল। মুখে রাগি রাগি ভাব এনে বলল, আপনি এমন উদ্ভট আচরণ করেন কেন? আপনি আদৌ স্বাভাবিক মানুষ নাকি পাগল আমি বুঝতে পারছি না। মুগ্ধ পিছনে ঘুরে ধীরে পায়ে মৃন্ময়ীর কাছে এসে দাঁড়ালো। মৃন্ময়ীকে অবাক করে দিয়ে খানিকটা ঝুঁকে এসে মুখোমুখি হলো। দুজনের চোখাচোখি হলো। শীতল হাওয়া বয়ে গেল মুগ্ধর হৃদয়ে। তপ্ত নিঃশ্বাস গিয়ে আশ্রে পড়ল মৃন্ময়ীর মুখে। তীব্র থেকে তীব্রতর হলো মৃন্ময়ীর হৃদস্পন্দন। তপ্ত নিঃশ্বাসের স্পর্শে পুরো শরীরে শিহরিত হলো লজ্জার উষ্ণ অনুভূতি। ভারী হয়ে এলো তার নিঃশ্বাস। চোখ জোড়া বিস্ময় বড় হলো। গলার কাছেই সকল কথা দলা পাকিয়ে রইল। মুগ্ধ এক দৃষ্টিতে মৃন্ময়ীর চোখের দিকে চেয়ে সহজ গলায় বলল, এই যে তোমার এই চোখ দুটো আমার এই অবস্থার জন্য দায়ী। তোমার চোখ দুটো হয়তো আমাকে খুব কঠিন এবং খারাপভাবে বশ করে ফেলেছে। তা না হলে একজন লোয়ার তোমার সামনে আসলে কেন এলোমেলো হয়ে যাবে? একজন প্রফেশনাল যুক্তিবাদী লোয়ার তোমার সামনে আসলে কেন আবেগী সাহিত্যিক কথাবার্তা বলবে? এটা কি তোমার স্নিগ্ধ চাহরির বশীকরণের জন্য না? আমার কি উচিত না তোমার চোখ দুটোর নামে মামলা করা, আমাকে দেউলিয়া করার দায়ে তোমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া? তোমার কি উচিত না নিজের ভুল স্বীকার করে মৃন্ময়ের সাথে নিজেকে যুগলবন্দি করে ফেলা? মৃন্ময়ীর হতভম্ব মস্তিষ্কে মুগ্ধর কথাগুলো এলোমেলো ভাবে এদিকে ওদিক ছুটে চলল। বিস্ময় বড় হয়ে আসা চোখ দুটো ঘন ঘন পলক ফেলছে। কিছুটা সময় কেটে গেলে এভাবেই ঘটনার আকস্মিকতা কাটিয়ে সচল হলো মৃন্ময়ীর হতভম্ব মস্তিষ্ক। মুগ্ধকে সরিয়ে দেওয়ার প্রতিবাদ করতে চাইল। কাপা কাপা হাতে ধাক্কা দিল মুগ্ধর বলিষ্ঠ বুকে। মৃন্ময়ীর প্রতিবাদে তেমন কোনো কাজ হলো না। পুরুষালী দেহের কাছে তার শক্তিকে তুচ্ছ করে দিয়ে আগের মতোই দাঁড়িয়ে রইল মুগ্ধ। আচমকাই সোজা হয়ে দাঁড়ালো। ভুবন ভুলানো হাসিতে ফেটে পড়ল সে। মৃন্ময়ীর স্পর্শ পাওয়া বুকের ঠিক সেই স্থানে হাত রেখে মুগ্ধ গলায় বলল, অবশেষে তুমি আমাকে ছুঁয়েই দিলে। অবশেষে আমাদের প্রেম হয়েই গেল। যাক, প্রেম প্রেম খেলা তাহলে পূরণ হলো। এবার শুধু বিয়েটাই বাকি। মুগ্ধ হাসছে। মৃন্ময়ী অবাক চোখে তাকিয়ে আছে। আর এখন রাগ করা উচিত না কি চুপ করে থাকা উচিত কিছুই বুঝতে পারছে না। মুগ্ধর অদ্ভুত আচরণে তালগোল পাকিয়ে গেল তার মস্তিষ্ক। এলোমেলো অনুভূতিতে ক্লান্ত হয়ে গেল তার মন। হতাশ হলো সে, উদাসীন হলো তার চাহনি। মৃন্ময়ীর ফোনে রিংটোনের শব্দ আকর্ষিত হলো দুজনের ধ্যান। অস্থিরতার সাথে ব্যাগ হাতড়িয়ে ফোন বের করলো মৃন্ময়ী। তড়িঘড়ি করে ফোন রিসিভ করে কানের কাছে ধরলো। ক্লান্ত গলায় বলল, হ্যালো, কেমন আছো মৃণু? আমি আফনান। আমি আফনান। শুধুমাত্র এই দুটি শব্দেই যেন তার তছনছ করে দিল মৃন্ময়ীর সকল অনুভূতি। চিরচেনা সেই কণ্ঠস্বর শুনে দুমড়ে মুচকে গেল তার ভেতরটা। মুগ্ধ এক দৃষ্টিতে তাকিয়ে লক্ষ্য করল মৃন্ময়ীর মুখের পরিবর্তন হওয়া। ফোনের ওপাশ থেকে আবারও করুণ কণ্ঠ ভেসে আসলো, মৃণু শুনছো? কথা বলবে না?
মৃন্ময়ীর রাগ করতে চাইল, ভীষণ রাগ নিয়ে তীক্ষ্ণ গলায় কিছু বলতে চাইল, কিন্তু কিছুতেই রাগ প্রকাশ করতে পারল না। থমথমে গলায় নিম্ন স্বরে প্রশ্ন করল। আমাকে কল করেছেন কেন আফনান? মৃন্ময়ী কণ্ঠস্বর শুনেই আফনান উত্তেজিত হয়ে পড়ে হড়বড়িয়ে একনাক হারে কথা বলা শুরু করলো। মৃণু প্লিজ আমার কথাটা শোনো। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি মৃণু। তুমি তো জানো আম্মু কি পরিমাণ জেদি একজন মানুষ। ওনার সামনে আমার কথার কোনো মূল্যই নেই। নানান রকম কসম টসম কাটিয়ে আমাকে জোর করে বিয়ে করিয়ে দিয়েছে। প্লিজ তুমি এ নিয়ে রাগ করো না। আমাকে এসব কেন শোনাচ্ছেন আপনি? মুগ্ধ সৌ মেরে মৃন্ময়ীর হাত থেকে ফোন ছিনিয়ে নেয়। মৃন্ময়ী বিস্মিত চোখে চাইল মুগ্ধর দিকে। সে স্বাভাবিক ভঙ্গিতে ফোন নিজের কানের কাছে ধরে রেখেছে, যেন ফোনটা তারই, আর ফোনের ওপাশ থাকা মানুষটা যেন তার সঙ্গে কথা বলতে চাইছে। মৃণু আমি চাই না আমাদের মধ্যে কোনো প্রকার ভুল বোঝাবুঝি থাকুক। আমি খুব দ্রুত ফ্লোরিনাকে ডিভোর্স দিয়ে দেব, আর যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে আসবো। প্লিজ তুমি আমার জন্য অপেক্ষা করো মৃণু। আফনান একদমে কথাগুলো বলেই থামল। মুগ্ধ অতি ভদ্রতার সঙ্গে বলল, আমি মৃন্ময় আহসান মুগ্ধ। যদিও আমি একজন নামকরা অ্যাডভোকেট, তবে এর থেকেও বড় পরিচয় হলো আমি মৃন্ময়ীর হাজব্যান্ড। পুরোপুরি হাজব্যান্ড হইনি, তবে খুব শীঘ্রই হয়ে যাচ্ছি। মানে কি বলছেন আপনি এসব? বিয়ে ঠিক হয়েছে মানে কি? মৃণু কোথায়? ওর কাছে ফোনটা দিন। ওর ফোন আপনার কাছে কেন? মুগ্ধ মৃন্ময়ীর নির্বিকার মুখের দিকে তাকিয়ে মৃদু হাসল, কড়া গলায় বলল, বারবার মৃণু মৃণু ডাকবেন না। আমার বউকে এসব নিকনেমে ডাকার পারমিশন আমি অন্য কাউকে দিচ্ছি না। আর হ্যাঁ, একটা কথা আপনাকে ধন্যবাদ জানানোর প্রয়োজন ছিল। আফনান আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে। ধন্যবাদ, কিন্তু কেন? মুগ্ধ ভীষণ গম্ভীর মুখে বলে, সেদিন কাজী অফিসে না এসে মায়ের আঁচল ধরে দেশ ছাড়ার জন্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য। ভালো হয়েছে আপনি মৃন্ময়ীকে ধোঁকা দিয়ে কান্না করিয়েছিলেন। ও যদি কান্না না করতো তাহলে আমি কার চোখে বশীভূত হতাম। কাছে থাকলে নিশ্চিত আপনাকে একটা টাইট হাক দিতাম। পাগলের মতো কি সব যাতা বলছেন? মৃন্ময়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আফনানের উদ্দেশ্যে নরম গলায় বলল, যা তা নয়, মৃন্ময়ীকে আমার সঙ্গী করে রেখে যাওয়ার জন্য আমি সত্যি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। একটা কথা বলছি, মনোযোগ দিয়ে শুনে রাখুন। ভালোবাসলে এত ভীতু হতে হয় না। সব কিছুতে মায়ের দোষ দেওয়া ঠিক না। আপনি নিজেই মৃন্ময়ীকে পাওয়ার যোগ্য না। আফনান ক্ষিপ্ত গলায় বলল, আপনি কিন্তু বেশ বাড়াবাড়ি করছেন। আমি এখন মৃণুকে ছাড়িনি। মুগ্ধ নিজেকে যথাসাধ্য গম্ভীর করে বলল, অনেক কথা হলো, এবার রাখছি। আমাদের ডেটে বাধা দিলেন আপনি, এজন্য খুব রাগ হচ্ছে আমার। আর হ্যাঁ, আরেকবার যদি নিজের বউকে ডিভোর্স দিতে চেয়েছেন, তাহলে এমন মিথ্যা মামলায় আপনাকে ফাঁসাবো যে সারা জীবন জেলের শুকনো রুটি খেয়ে দিন কাটাবেন। তখন বউকে তো কাছে পাবেনই না, আর বাচ্চা কাচ্চার মুখও দেখা হবে না। একটা কথা তো জানেন, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভ। আর আমি কিন্তু আপনার মতো ভীতু নই। আমি মৃন্ময়ীর জন্য সব করতে রাজি। আফনানের কথার অপেক্ষা না করেই মুগ্ধ ফোন কেটে দিল। তার সাথে সাথেই আফনানের নাম্বার ব্ল্যাকলিস্টে ফেলে দেয়। বিশ্বজয়ী একটা হাসি দিয়ে মৃন্ময়ীর দিকে তাকায়। মৃন্ময়ী অবাক চোখে কিছুক্ষণ স্থির চেয়ে রইল, পরক্ষণেই খিলখিল করে হেসে উঠল। মানুষ গম্ভীর মুখে এসব কথা কিভাবে বলতে পারে? মৃন্ময়ী হেসেই যাচ্ছে, মুচকি হাসি নয়, শব্দ করে, ঝর্ণার পানি বয়ে যাওয়ার মতো তরল হাসি। এই প্রথম বুঝি মুগ্ধর সামনে খিলখিল করছে হাসল। এখন আর সব সময়ের মতো মুগ্ধর মুখে হাসি নেই। সে অদ্ভুত চাহনিতে এক মনে দেখছে মৃন্ময়ীর হাসি। অর্পির প্রতি ভীষণ রাগে শরীর জ্বলে যাচ্ছে তার। মনে মনে কয়েক দফা অর্পির গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে ফেলছে, তবুও রাগ কমছে না। রাগের ফলে চিরবির করছে তার শরীর। মেয়েটা একটা কাজও ঠিকমতো করে না। একে তো আফনানের কথা গোলে তার নাম্বার দিয়ে দিয়েছে, যদিও অর্পি এর জন্য অনেকবার ক্ষমা চেয়েছে আর সেও ক্ষমা করে দিয়েছে, কিন্তু আজকের ভুলের জন্য কিছুতেই সে ক্ষমা করবে না। তার পা ধরে কান্নাকাটি করলেও না। জীবনে প্রথম
ঘটা করে তাকে ছেলেপক্ষ দেখতে এসেছে, অথচ আজকের দিনেই অর্পিতার মামুর বাসায় গিয়ে ঘুপটি মেরে আছে। আজকের দিনেই কেন যেতে হলো? কে থাকবে এখন তার সাথে? হঠাৎই তার রাগ কমে গেলে ঝেঁকে বসলো মন খারাপ, বিষণ্ণতায় অন্ধকার হয়ে আসলো তার মুখ। যদি আজ তার মা বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো তাদের দুই ভাই বোনকে এতটা অস্থির হতে হতো না। এই বিষয়গুলো তারাই হয়তো তাদের পাকাপোক্ত হাতে সামলিয়ে নিত। মেহমানদের আপ্যায়নের জন্য ধ্রুব আর রঞ্জনকে এমন উতলা হওয়া লাগতো না। বোকাদের মতো বারবার একই কাজ ঘুরে ফিরে এলোমেলো করছে। তার মা থাকলে নিশ্চয়ই সব সামলিয়ে নিতেন। মেয়েকে ধরে মেহমানদের সামনে নিয়ে বসাতেন। তার মা থাকলে এই মুহূর্তে তাকে একা একা অস্বস্তি আর ভয় নিয়ে বসে থাকতে হতো না। নিজেকে বড্ড অসহায় হিসেবে উপলব্ধি করল মৃন্ময়ী। চোখ দুটো আপনা আপনি ঝাপসা হয়ে আসলো। মনের গহীন কোণে অসহ্য চিনচিনে ব্যথা অনুভব করল সে। খুব নার্ভাস লাগছে তাই না? মিষ্টি মধুর এক নারী কণ্ঠস্বরে চমকে ওঠে মৃন্ময়ী। ঝট করে দৃষ্টি দেয় দরজার দিকে। মধ্যবয়স্কা এক অতি রূপবতী মহিলা দাঁড়িয়ে আছে, মুখে অদ্ভুত সুন্দর হাসি। ভদ্রমহিলা এগিয়ে আসতে আসতে বললেন, আমিও এই দিনটার খুব নার্ভাস ছিলাম। উনি যেদিন আমাকে দেখতে গিয়েছিলেন সেদিন কিভাবে তাদের সামনে যাব এই কথা ভেবেই আমার শরীর থরথর করে কাঁপছিল। কিন্তু মা, বড় আপা মিলে আমাকে সামলিয়ে নিয়েছিল। মুগ্ধ আমাকে বলেছে তোমার কথা। আমার মনে হলো এই মুহূর্তে তুমিও আমার মতো অবস্থাতেই আছো, কিন্তু তুমি একা, একদমই একা। তোমাকে সামলানোর জন্য কিংবা সাহস দেওয়ার জন্য কেউ নেই। তাই আমি চলে আসলাম তোমার সেই অভাবটা পূরণ করতে। মহিলার কথা শুনে বোঝা যাচ্ছে ইনি মুগ্ধর আম্মু। এনাকে দেখেই মৃন্ময়ী অবাক হলো। প্রথম দেখাতেই এতটা আন্তরিকতার সাথে কিভাবে কথা বলছেন? মুগ্ধ কি তাহলে ওনার মতোই হয়েছেন? মুগ্ধর আম্মু খুব সহজ সরলভাবে কথা বলে যাচ্ছেন। কথা বলতে বলতে মৃন্ময়ীর পাশে এসে বসলেন। বেশ আগ্রহ নিয়ে বললেন, আমি মুগ্ধকে বলে দিয়েছি আজ তুই আর তোর বাপ একা একা থাক। আমি আজ তোর পক্ষে না, বরং মেয়ের পক্ষে হয়ে কথা বলবো। তাই সাবধানে থাকিস তোরা বাপ ছেলে। আমার কথা শুনে মুগ্ধ একদম চিপসে গিয়েছিল। ওর মুখটা দেখার মতো ছিল। ভদ্রমহিলা হাসছেন, তরল ভঙ্গির হাসি। তার হাসির মাঝেও ভালো লাগা জড়িয়ে আছে। তাদের মা ছেলের হাসিতে যেন চারপাশে ভালো লাগায় ছেয়ে যায়। একজনের হাসিতে আশেপাশে সবার মন ভালো হয়ে যায়। মৃন্ময়ীকে চুপ থাকতে দেখে তিনি ক্ষীণ স্বরে প্রশ্ন করলেন, কথা বলছো না যে? আমি একা একাই কত কথা বলে ফেললাম। তুমি নিশ্চয়ই অস্বস্তি বোধ করছো তাই না? মৃন্ময়ী ঝাপসা চোখে ওনার দিকে চাইল, ধরা গলায় বলল, আপনি অনেক ভালো। কথাটা বলেই মৃন্ময়ী চোখের পানি ছেড়ে দেয়। ভদ্রমহিলা মৃদু হাসলেন। মৃন্ময়ীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমার ছেলে ঠিকই বলেছে। তোমার চোখে কিছু একটা আছে। তোমার চোখ দুটো মানুষকে বাধ্য করে তোমাকে ভালোবাসতে। তোমার ওই নির্মল চোখ দুটোতে কেবলই মাত্র স্নিগ্ধতা। তোমার মাঝে দেখতে পাই আমি এক আকাশ মুগ্ধতা। মুগ্ধর মুখে এমন ছন্দ শুনে মৃন্ময়ী বিস্ময়ের চোখে চাইল পাশে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। বরাবরের মতোই মুগ্ধর মুখে মন করা হাসি। সে মৃন্ময়ীর দিকে শীতল চাহনি নিক্ষেপ করে বলল, বিয়ের তারিখ হয়তো এই সপ্তাহের মধ্যেই পড়বে। আম্মু চাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে বাসায় নিয়ে যেতে। মৃন্ময়ী কিছু বলল না। আবারও নির্লিপ্ত দৃষ্টিতে তাকায় নিচের পিচ ঢালা রাস্তায়। মুগ্ধ আর সে ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে, আর বাকিরা ভেতরে বিয়ের তারিখ নিয়ে আলোচনা করছে না। মৃন্ময়ীকে চুপ থাকতে দেখে মুগ্ধর আবারও বলল, তুমি খুব সাংঘাতিক মেয়ে। আমাকে তো বশ করেছিলে ভালো কথা, কিন্তু এখন দেখি আম্মুকেও বশ করে ফেলেছ। ছেলের জন্য বউ দেখতে এসে উনি পাত্রীপক্ষের লোক হয়ে গেছে। ভাবা যায় এগুলো? কি সাংঘাতিক ব্যাপার স্যাপার। আপনি খুব লাকি, আপনার এত ভালো একটা মা পেয়েছেন। লাকি? আর রইলাম কোথায়? আম্মুকে তো তুমিই নিয়ে গেলে। মুগ্ধর হতাশা দেখে মৃন্ময়ী ঠোঁট চেপে হাসল। কিছুটা সময় পর মুগ্ধ বেশ গম্ভীর কণ্ঠে ডাকল, মৃন্ময়ী। মুগ্ধর ডাকে মৃন্ময়ী ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। মুগ্ধ অতি গম্ভীর কণ্ঠে বলল, একটা অন্যায় কাজ করতে ইচ্ছে করছে। মনের মধ্যে খুব ভয়ঙ্কর একটা ইচ্ছে জেগেছে।
ইচ্ছেটা খুবই অন্যায়, তবুও ইচ্ছে করছে। সব জেনেও অন্যায় কাজ করতে চাচ্ছি। মৃন্ময়ী সরু চোখে চেয়ে রইল। মুগ্ধর গম্ভীর কথা মানেই উল্টাপাল্টা কিছু। দুদিন আগে এই কথা এখনো মনে আছে তার, কিভাবে তাকে অস্বস্তিতে ফেলে দিয়েছিল, আর আফনানকেও হুমকি দিয়েছিল কি অদ্ভুতভাবে। মৃন্ময়ী সন্দেহের গলায় ছোট করে প্রশ্ন করে। সে অন্যায় কাজটা কি? মুগ্ধ কোনো জবাব দিল না। ধীর পারে এগিয়ে এলো মৃন্ময়ীর নিকটে। মৃন্ময়ী কপাল কুঁচকালো, মুখ ফুটে আগ্রহের সঙ্গে কিছু বলবে তার আগে বাধা দেয় মুগ্ধ। ডান হাতে ঢেকে ফেলে মৃন্ময়ীর স্নিগ্ধ চোখগুলো। ঘটনার আকস্মিকতায় কিছু বুঝে ওঠার আগে উষ্ণ স্পর্শে মূর্তি ন্যায় রূপ ধারণ করলো। স্তব্ধ হয়ে গেল তার মন, মস্তিষ্ক, শরীরের সব কিছুই। ডান গালে একজোড়া তপ্ত ঠোঁটের ঘাড় স্পর্শ অনুভব করলো। মুহূর্তেই বরফের ন্যায় জমে থর থর করে কেঁপে উঠল তার হৃদয়। দম বন্ধ হয়ে আসছে তার, গলার মাঝে যেন আটকে যাচ্ছে নিঃশ্বাস। এভাবে কিছুক্ষণ কেটে গেল, পার হয়ে গেল অবাঞ্ছিত কিছু মুহূর্ত। গালের উপর চেপে রাখা উষ্ঠধয়ের উষ্ণ অত্যাচার কমে এলো। মুগ্ধ সরিয়ে নিল তার ঠোঁট জোড়া, তবে হাত এখনো মৃন্ময়ীর চোখ ঢেকে রাখা। মৃন্ময়ী নড়ছে না, আগের মতোই স্তম্ভিত দাঁড়িয়ে আছে। মুগ্ধ শীতল গলায় কিছুটা ফিসফিসিয়ে বলল, আজ আর তোমার চাহনিতে নিজেকে বন্দি করতে পারবো না। এই অন্যায়ের পর তোমার নিষ্ঠুর চোখের দিকে তাকানো আমার পক্ষে সম্ভব নয়। এই মুহূর্তে তোমার স্নিগ্ধ চাহনিতে আমি নিজেকে ঘায়েল করার সাহস দেখাবো না। তোমার বশীকরণ চোখ দুটিতে নিজেকে বশ করতে চাচ্ছি না। ক্ষমা চাচ্ছি নিজের করা অন্যায় কাজের জন্য। খুব শীঘ্রই আসবো তোমাকে বউ বানিয়ে নিতে। তোমরা চোখের নিষ্ঠুরতার জন্য তোমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে। তৈরি থেকো এই পাগলাটে মৃন্ময়ের সঙ্গে মৃন্ময়ীকে যুগলবন্দি করতে। মৃন্ময়ীর মস্তিষ্ক সচল হতেই হালকা নেড়ে চেড়ে উঠল। মুগ্ধর বুকে হালকা ধাক্কা দিয়ে অস্পষ্ট কণ্ঠে বলল, মৃন্ময় সরুন। মুগ্ধ মুচকি হাসল, কণ্ঠে একরাশ মুগ্ধতা নিয়ে বলল, যাক, অবশেষে তোমার মুখে মৃন্ময় ডাক শুনতে পেলাম। মুগ্ধ মৃন্ময়ীর চোখ থেকে হাত সরালো। মৃন্ময়ী পিট পিট করে আস্তে ধীরে চোখ মেলে সামনে তাকায়। না, সামনে কেউ নেই। মুগ্ধ চলে গেছে। সিঁড়ি দিয়ে নামার শব্দ হচ্ছে। মৃন্ময়ী স্থির হয়ে রইল কিছুক্ষণ। পরক্ষণে ঠোঁটের কোণে ক্ষীণ হাসির রেখা ফুটে উঠল। এর কারণ তার অজানা। আর মাত্র 5 দিন পর বিয়ের দিন ঠিক করা হয়েছে। একটু আগেই মুগ্ধর বাবা মা বিয়ের ফাইনাল তারিখ ঠিক করে বিদায় নিলেন। মুগ্ধকে আর দেখা যায়নি। সে পালিয়েছে মৃন্ময়ীর চাহনি থেকে। মৃন্ময়ী এখনো সাদে দাঁড়িয়ে আছে। অবশেষে মাটির তৈরি রাজকুমারের জন্য একটা রাজকুমার খুঁজে পেলাম। এবার তুই খুশি তো? সারা জীবন তোর পাশে থাকার জন্য মুগ্ধ আছে। মায়ের অভাব পূরণ করার জন্য মুগ্ধর মা আছে। ধ্রুবর কথায় মৃন্ময়ীর মনে মনে হাসলো, তবে মুখে গম্ভীর ভাব এনে বলল, এখনো খুশি না, আমার আরেকটা গিফট লাগবে। ধ্রুব ক্লান্ত গলায় প্রশ্ন করে, আবার কি? সারা জীবন তোমার পাশে থাকার জন্য আমার একটা ভাবি লাগবে, একটা সানশাইন লাগবে, যে কিনা আমি না থাকা অবস্থায় তোমার জীবনটা খুশিতে উজ্জ্বল করে দেবে। মৃন্ময়ী কথাগুলো বলে মিষ্টি করে হাসে। ধ্রুব সন্দিহান কণ্ঠে বলল, তা না হয় পরেই দেখা যাবে, আপাতত তোর বিয়ে নিয়ে চিন্তা কর। বেশ কিছুটা সময় দুজনে চুপচাপ কাটিয়ে দেয়। মৃন্ময়ী দোলনায় বসে নরম গলায় বলল, আমি তোমাকে খুব ভালোবাসি ভাইয়া, আব্বু আম্মুর থেকেও বেশি ভালোবাসি। একা একা এত কিছুর দায়িত্ব নিয়েছো, ছোট থেকে আমাকে এতটা ভালোবাসা দিয়ে আমাকে বড় করেছো। এসবের জন্য তোমাকে ধন্যবাদ বলে ছোট করব না, তবে আমার দেখা শ্রেষ্ঠ পুরুষ তুমি, আর সব সময়ই আমার চোখে তুমিই সেরা থাকবে। ধ্রুব মৃন্ময়ীর পাশে বসে এক হাতে জড়িয়ে ধরে বলল, আম্মুর কাছ থেকে পাওয়া সবচেয়ে সেরা উপহার হলি তুই। আম্মুর চলে যাওয়ার সময় এই মূল্যবান উপহারটা আমাকে দিয়ে গেছে। এই উপহারটাকে ভালোবেসে আগলে রাখার দায়িত্ব তো আমারই, তাই না? তাই এসব ধন্যবাদ বাদ। তুই আমাকে ভালোবাসিস, আমিও তোকে ভালোবাসি, হিসেব বরাবর।
মৃন্ময়ী স্মিত হেসে ধ্রুবকে জড়িয়ে ধরে। দুঃখবিলাসী বাগানটা আজ তাদের খুশিতে জল করে আলো ছড়াচ্ছে। মৃন্ময়ীর সকল দুঃখ কষ্ট যেন উষিয়ে নিয়েছে এই বাগানের গাছগুলো। শুরু হয়েছে মৃন্ময়ীর সুখের দিন, মন ভালোর দিন, ভালোবাসায় পরিপূর্ণ আগামী মৃন্ময়ী যুগল প্রেমের দিন।